তিথির মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আয়ানের কানে তীরের মতো এসে বিঁধল। আয়ান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তিথি কি বলল? বাবু পৃথিবীতে আলো দেখতে আসছে। এই কথা তিথি ছাড়া আর কেউ জানে না, এমনকি তার বাবাও না। আয়ানের বুকটা ধক করে উঠল। তার মানে কি তিথি প্রেগনেন্ট? তিথির গর্ভে তার নিজের রক্ত বেড়ে উঠছে। এক মুহূর্তের জন্য আয়ানের মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। তার ভেতরটা এক অদ্ভুত অস্থিরতায় ফেটে যেতে চাইল। সে নিজেই একে সামনে নিয়ে আবারও কান খাড়া করলো, কারণ তিথি আবার কিছু উম, বলতে শুরু করছে। আকা তিথি আকাশের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে চোখের জল মুছে দিল। তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে আসছিল। সে অস্ফুট স্বরে পুনরায় বলল, জানি না আয়ান, তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে কিনা। তোমার এই পাথরের মতো নীরবতা আমাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে। কিন্তু তুমি কি জানো, তোমার এই এড়িয়ে চলা আর অবহেলার ভয়ে আমি আজ তোমাকে তোমার নিজের সন্তানের খবরটা পর্যন্ত দিতে পারছি না। বলতে পারছি না যে তুমি বাবা হতে চলছো। আমি জানি আমি হয়তো তোমার কাছে অপরাধী, কিন্তু এই নিষ্পাপ শিশু তো কোনো দোষ করেনি। ও কেন ওর বাবার আদর থেকে বঞ্চিত হবে? আয়নের কানে কথাগুলো যেতে তার শরীরের রক্ত যেন টকবক করে ফুটে উঠল। তার চোখ থেকে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু সেই জল মায়া নয়, বরং এক প্রচণ্ড আক্রোশ আর যন্ত্রণায়। আয়ান দুই হাতে মুঠি শক্ত করলো। রাগে তার বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে আর এক মুহূর্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। মুহূর্তের মধ্যে বড় পা ফেলে আয়ান তিথির পিছনে এসে দাঁড়ালো। তিথি কিছু বুঝে ওঠার আগে আয়ান ঝড়ের গতিতে তার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে এলো এবং সজোরে ঠাস করে তিথির ফর্সা গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সেই চটটা যেন নিস্তব্ধ ছাদের বুকে বজ্রপাতের মতো শোনালো। আচমকা এমন ঘটনায় তিথি ভয়ে কুঁকড়ে গেল। সে চোখে সর্ষের ফুল দেখছে। তার গালটা মুহূর্তে রক্তবর্ণ হয়ে ফুলে উঠছে। কাঁপা কাঁপা চোখের সামনে তাকাতে দেখলো আয়ান দাঁড়িয়েছে। তার চোখের মনি দিয়ে যেন আগুনের গোলা বেড়েছে। তিথি বড় বড় শ্বাস নিতে নিতে ভাবলো, আয়ান কখন এলো? ও কি তবে সব শুনে ফেলছে? তিথি নিজের গালে হাত দিয়ে চেপে ধরা গলায় বলল, আয়ান, তুমি এখানে? আয়ান কোনো উত্তর না দিয়ে এক ঝটকায় তিথির চোয়াল ছিঁড়ে ফেলল। যন্ত্রণায় তিতির মুখটা বিকৃত হয়ে গেল। আয়ান দাঁতে দাঁত চেপে রাগে ফেটে পড়ে বলল, বল, তুই আমাকে আর কি কি থেকে আলাদা করতে চাস? তুই কি আমাকে জ্যান্ত মেরে ফেলতে চাস? তোর হিম্মত হয় কি করে আমার থেকে এত বড় একটা সত্য লুকিয়ে রাখার? তিথির চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। চোয়ালের উপর আয়নের আঙুলের চাপ ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে হাড়গুলো এখনই গুঁড়ো হয়ে যাবে। তিথি কোনো মতে কাঁপা কাঁপা গলা বলল, আয়ান, তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না আমি কি করেছি। আয়ানের বুকটা যেন এখন ফেটে যাচ্ছে। যাকে সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, যার অবহেলায় সে দিনের পর দিন জ্যান্ত লাশের মতো বেঁচে আছে, সেই মানুষটার কাছ থেকে এত বড় একটা সত্যি লুকিয়ে যাচ্ছে। সেই হাহাকার আর মান অভিমানের বোঝা যেন আর সইতে না পেরে মুহূর্তের মধ্যে তিথির চোয়াল ছেড়ে দিল। কোনো কিছু না ভেবে সে ধপ করে ছাদের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। পরম আবেশে এবং অধিকার প্রতি তিতির পেটটা নিজের দু হাতে জড়িয়ে ধরল আয়ান। তারপর তিতির পেটে মুখ গুজে এক উন্মাদ পাগলের মতো হাহাকার করে কেঁদে দিল। আয়নের এমন আকস্মিক আচরণে তিথি পাথরের মতো স্থির হয়ে গেল। তার সবটুকু ভয় এক নিমেষে বিস্ময় রূপ নিল। আয়ান তিথির পেট জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলতে লাগলো, আমি কোনোদিন তোমাকে ক্ষমা করবো না তিথি, কোনোদিনও না। তুই তিলে তিলে আমার জীবনটা শেষ করে দিচ্ছিস। একে তো তুই আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে জ্যান্ত মেরে ফেলছিস, তার উপর এখন আমার সন্তানের কাছ থেকে আড়াল করে রেখেছিস। তুই কীভাবে পারলি তিথি, কীভাবে পারলি আমার রক্তকে আমার কাছ থেকে আড়াল করতে? আয়নের কথাগুলো শুনে তিথির শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। আয়ন যে তার প্রতিটি কথা শুনে ফেলছে, এই ভাবনায় মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল তিথির উপর। তিথি আর নিজেকে স্থির রাখতে পারল না। আয়নের কান্নায় ভেঙে পড়া দেখে সেও কান্নায় ভেঙে পড়ল। তিথি ফুঁপিয়ে ফুঁপিয়ে ধরা গলা বলল, আয়ন, বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে লুকাতে চাইনি। আমি শুধু তোমাকে সত্যিটা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। তুমি যখন আমাকে এড়িয়ে
চরম অবহেলা করো, তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী মনে হয়। তুমি বলো আয়ান, একজন অপরাধী হয়ে আমি বুক ফুলিয়ে এই খুশির খবরটা তোমাকে দেবো কোন সাহসে? কিন্তু আয়ান তখন তিথির কোনো যুক্তি বা কান্নায় নিজের কানে নিচ্ছিল না। সে যেন বাবা হওয়ার এক অসীম আর স্বর্গীয় সুখে অন্য কোনো দুনিয়া হারিয়ে গেছে। তিথির পেটে মুখ গুজে এক অদ্ভুত ঘোরের মধ্যে আবুল তাবুল বলতে শুরু করলো। তার কণ্ঠে এখন আর আগের মতো তীব্র ঘৃণা নেই, বরং অবুঝ আকুতি মিশে আছে। আয়ান তিথির পেটে বারবার পরম মমতায় চুমু খেতে খেতে ফিসফিস করে বলল, আমার কলিজা শোনা, তুমি আর এক মুহূর্ত দেরি করো না। তুমি খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে চলে এসো। তুমি আর আমি মিলে তোমার এই পচা মাম্মামকে অনেক অনেক শাস্তি দেব। তুমি দেবে তোমাকে তোমার বাবার থেকে আড়াল করে রাখার জন্য, আর আমি দেব আমাকে এতদিন জ্যান্ত লাশ বানিয়ে রাখার জন্য। আমরা দুজন মিলে ওকে একদম জ্বালিয়ে মারব, বুঝলে শোনা? আর এই অদ্ভুত বাচ্চামো আর ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে তিথির চোখের জল যেন বাদ মানল না। যে মানুষটা কিছুক্ষণ আগে তাকে চর মেরেছিল, সেই মানুষটা এখন তার অনাগত সন্তানের সাথে কথা বলছে। আয়ন যেন ভুলে গেছে তিথির প্রতি তার পাহাড় সমান অভিমানের কথা। এই মুহূর্তে সে একজন বাবা, যে তার সন্তানের প্রথম অস্তিত্বের খবর পেয়ে দিশেহারা। কিছুক্ষণ পর আয়ান উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে ফেলল। তার চোখে সেই নরম ভঙ্গি নিমেষে উধাও হয়ে সেখানে জায়গা নিল এক অদ্ভুত কঠিন্য পাগলামি। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, শুনে রাখ তিথি, আমার সন্তান শুধু পৃথিবীতে আসতে দে। আমাকে এ পর্যন্ত যতটুকু কষ্ট দিয়েছিস সব হিসাব আমি কড়াই গন্ডে শোধ করব। আমি আমার সন্তান মিলে তোকে সারাক্ষণ জ্বালিয়ে মারব, তখন বুঝবি তোর এই পাগল স্বামীকে দূরে রাখার ফল। বলে আয়ান এক মুহূর্ত দেরি করল না, ঝড়ে বেগে ছাদ থেকে নিচে নেমে গেল। তিথি স্তম্ভিত হয়ে ওখানে দাঁড়িয়ে, কান্নার মাঝে সেও হেসে ফেলল। আয়ান যে বাবা হওয়ার খুশিতে পাগল হয়ে গেছে তার নিশ্চিত। তারপর তিথিও ধীর পায়ে আয়ানের পিছু পিছু নেমে এলো। আয়ান সোজা গিয়ে তার বাবা আরিফুল খান আর মা হিমি খানের ঘরের দরজা সামনে গিয়ে দাঁড়ালো। সে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে, পাগলের মতো দরজায় কড়া নাড়তে শুরু করলো। আরিফুল খান আর হিমি খান তখন মাত্র ঘুমের দেশে তলিয়ে যাচ্ছেন। ছেলের এমন অস্থির আর ঘন ঘন ডাক শুনে দুজনে ধর ধর করে বিছানা থেকে উঠে পড়ল। আরিফুল খান তড়িঘড়ি করে চশমাটা নাকে বসিয়ে দরজা খুলে দিল। সামনে আয়ানকে উভয়ে হাঁপাতে দেখে তিনি বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আয়ান? এত রাতে এমন পাগলের মতো অস্থির হয়ে ডাকছিস কেন আমাদের? কোনো বিপদ হয়েছে? আয়ান মুহূর্তের মধ্যে বড় একগাল হাসল। তার চোখে তখন আনন্দ আর উত্তেজনার অদ্ভুত এক মিশ্রণ। সে আরিফুল খানকে শক্ত করে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলল, বাবা, আমি অনেক খুশি। আজ আমি এতটাই খুশি যে তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। বাবা, তোমার এই ছোট্ট আয়ান এখন আর ছোট্ট নেই। আজ তোমার আয়ান নিজেও বাবা হতে চলেছে। তোমার মতো করে আঙুল ধরে হাঁটিয়ে হাঁটিয়ে শেখানোর ক্ষমতা আমারও হয়েছে বাবা। আমি বাবা হচ্ছি। আয়নের কথা শুনে আরিফুল খান আর হিমি খান পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হিমি খান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তিনি অবাক হয়ে বললেন, কি বলছিস সব? তুই বাবা হচ্ছিস মানে? আয়ান আরিফুল খানকে ছেড়ে এবার হিমি খানকে শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাঁ আম্মু, তোমার এই ছোট্ট ছেলে আজ নিজেও বাবা হতে যাচ্ছে। তুমি দাদি হতে যাচ্ছ আম্মু। হিমি খান আর আরিফুল খান একে অপরের দিকে তাকালো। হঠাৎ হিমি খানের নজর গেল দরজার পাশে দাঁড়িয়ে থাকা তিথির দিকে। তিথি মাথা নিচু করে দাঁড়িয়েছে, লজ্জায় তার দুগাল টকটকে লাল হয়ে গেছে। তিথি সেই লাজুক মুখ আর অনবরত ভঙ্গি দেখে হিমি খানের আর বুঝতে বাকি রইল না যে আয়ান যা বলছে তা এক বর্ণ মিথ্যে নেই। হিমি খান মুহূর্তে হাত জোর করে বললেন, আলহামদুলিল্লাহ। তিথি আয়ানকে ছেড়ে দ্রুত তিনি আয়ানকে ছেড়ে দ্রুত তিথির কাছে এগিয়ে এলেন। তিথি থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে আদুরে ধমকের সুরে বললেন, আমার সন্দেহটা ঠিক ছিল। এই জন্য তুই দিন দুপুরে মাছ মাংস ফেলে আচার দিয়ে ভাত খাচ্ছিস? তোর এত বড় সাহস, এত বড় খুশির খবরটা আমাদের কাছ থেকে লুকিয়েছিলি? তিথি কোনো কথা বলতে পারলেন না। লজ্জায় আড়ষ্টতায় তার মাথা আরও নিচু হয়ে গেল। এদিকে আয়ান যেন খুশিতে পাগল হয়ে গেছে। সে চিৎকার করে বাসার সবাইকে ডেকে তুলল। মাঝরাতে এমন হুলস্থুল দেখে বাড়ির সবাই জেগে উঠল। তিথি মা হওয়ার খবরটা যখনই জানাজানি হলো, বাড়ির পরিবেশ এক নিমিষে বদলে গেল। সবাই যেন অবাক আর তার চেয়ে দ্বিগুণ খুশি। আনোয়ার খান, আরিফুল খান আর আশিক খান, এই তিন ভাই খুশিতে রীতিমতো বাচ্চাদের মতো নাচানাচি শুরু করে দিলেন। একে অপরকে জড়িয়ে ধরে তারা বলতে লাগলেন, আমাদের বাড়ির দুই মেয়েকে একসাথে মা হতে চাচ্ছে, আর আমরা নানা দাদা হতে চলছি। হিমি খান, তনুজা খান আর রোশনি খান যেন তিথিকে ভালোবাসায় ভরিয়ে দিল। তনুজা খান তো
তুরার মতো তিথি সারা মুখে চুমু খেয়ে অস্থির করে তুলল। তুরা নিজের শারীরিক অসুস্থতা ভুলে পরম মমতায় তিথিকে জড়িয়ে ধরল। দুই বোন একই সময় মা হতে যাচ্ছে, এমন এক ঘটনা সত্যি আর অভাবনীয়। পর্দার আড়ালে বসে বলেই তো দুজনের জীবনে খুশির জোয়ার একসাথে এলো। আশিক খান দুই মেয়েকে নিজের দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে স্মৃতিকাতর হয়ে বললেন। তিনি তিথি আর তুরার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিলেন। তারপর দুজনকে দুই হাত দিয়ে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার স্পষ্ট মনে পড়ে, এই তো সেদিনের কথা, ছোট ছোট দুটো ফ্রোগেনে এই দুই মেয়ে তার হাত ধরে টলমল পায়ে হাঁটতো। তিনি দুজনকে দুটো আঙ্গুল ধরে কত শিখিয়েছেন কিভাবে হাত পা ফেলতে হয়। সেই ছোট্ট সোনামণিরা আজ কত বড় হয়েছে। আজ তারা নিজেরা এক একটা প্রাণীর জন্ম দিতে যাচ্ছে। আশিক খানের মনের ভিতরটা এক অদ্ভুত সুখে ভরে উঠল। খুশি আর আবেগে তার চোখের কোণ চিকচিক করে উঠল। তিনি ধরা করে বললেন, আমার আম্মু দুটো আজ কত বড় হয়ে গেছে, আমি ভাবতে পারছি না। তোরা মা হতে যাচ্ছিস, তোদের এই আঙ্গুলগুলো ধরে হাঁটা শেখানোর দিনগুলো যেন আমার চোখের সামনে ভাসছে। তোরা সবসময় সুখে থাকিস সোনামণিরা, এটাই আমার একমাত্র চাওয়া। বাড়ির সবাই তখন গোল হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তনুজা খান স্বামীর এমন আবেগ দেখে চোখের জল সামলাতে পারলেন না। তিনি বাড়িতে তখন খুশির এক পশলা বৃষ্টি বয়ে যাচ্ছে। রোদ্দুর দূরে দাঁড়িয়ে থাকলেও এই খবরের রেশ যেন ফোনের মাধ্যমে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে তাকে ছুঁয়ে গেল। এবং রৌদ্র অনেক খুশি হলো, তাহলে দুই ভাই একসাথে বাপ হতে যাচ্ছে। সবাই মিলে তিথিকে নিয়ে মেতে ওঠায় সবার সামনে অমন হাসাহাসি করে তিথি আর সেখানে থাকতে পারল না। লজ্জায় একদম লাল হয়ে সবার মাঝখান থেকে এক দৌড়ে রুমে চলে এলো। তার এমন লাজুক পালানো দেখে বাড়ির সবাই খুশির মাত্রা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। পুরো বাড়ির সবাই হো হো করে হাসির শব্দে মুখরিত হয়ে উঠল। কিছুক্ষণ পর আয়ানও নিজের রুমে ফিরে এলো। তিথি তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আয়ানকে রুমে ঢুকতে দেখে সে যেন মুহূর্তের মধ্যে নিজের সব ভয় আর জড়তা ঝেড়ে ফেলল। সে এক দৌড়ে এসে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ানের বুকের মাঝে মুখ লুকিয়ে ধরা গেল বলে, এইবার একদম শক্ত করে ধরেছি, আর ছাড়াতে পারবে না। তোমার যদি আমাকে অনেক শাস্তি দিতে মন চায় তবে দিয়ে দাও, কিন্তু দয়া করে আর দূরে ঠেলে দিও না। আয়ান, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আই প্রমিস, এখন থেকে তুমি যা বলবে আমি ঠিক তাই করব। তোমার কোনো কথার অবাধ্য হব না আমি। সবসময় তোমার কথা মতো চলবো। আর আর আয়ান তিথির এমন আকস্মিক পাগলামি দেখে একটু থমকে গেল। সে খানিকটা ভুরু কুঁচকে গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, আর কি? তিথি আয়ানকে আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল, যেন সে আজ পৃথিবীর সবটুকু অধিকার ফিরে পেয়েছে। আর আয়ানের টি শার্ট খামচে ধরে আদর করে বলল, ভালোবাসি আমার বাবুর আব্বুটিকে। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তিথির ভালোবাসা স্বীকারোক্তি দেখে আয়ান যেন এক নিমেষে আবেগপ্রবণ হয়ে পড়ল। সে মুহূর্তের মধ্যে তিথিকে ছেড়ে দিয়ে এক ঝটকায় নিচু হয়ে তার পেটে মুখ বুজল। দু হাতে তিথির পেট জড়িয়ে ধরে অনেকটা ঘোরের মধ্যে ফিসফিস করে বলতে লাগলো, তিথি, এখানে আমাদের বাবু আছে তাই না? ও সত্যি আসবে? ও আমাকে বাবা বলে ডাকবে? আমার আঙুল ধরে টলমল পায়ে হাঁটবে? বিশ্বাস কর, আমি ভাবতে পারছি না। আয়নের কণ্ঠস্বরে এক অদ্ভুত মুগ্ধতা আর আকুলতা মিশেছিল। তিনি তিথির চোখে আয়ানের দিকে তাকিয়ে মুচকি এসে মাথা দুলিয়ে সায় দিলেন। আয়ান এবার তিথির পেটে মুখ ঘষে একটু শক্ত করে জড়িয়ে ধরে দুষ্টামি করলো, বাবা, বাবু, তুমি তাড়াতাড়ি চলো। তুমি এলে তুমি আর আমি মিলে তোমার মাম্মামকে অনেক জ্বালাবো, একটু শান্তিতে থাকতে দেবো না, সারাক্ষণ জ্বালিয়ে মারবো দুজনকে। আয়নের এমন বাচ্চাদের মতো আবদার দেখে দুষ্টুমি শুনে তিথি আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে পুরো ঘর যেন প্রাণ ফিরে পেল। আয়ন মুগ্ধ হয়ে মাথা তুলে তিথির দিকে তাকালো। তিথি এই অনাবিল হাসি মুখটা দেখে সে যেন স্থবির হয়ে গেল। আয়নের পলকহীন চাহিনি দিকে তিথি মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে গেল। হাসি থামিয়ে মাথা নিচু করে ফেলল। আয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একদম তিথির মুখোমুখি দাঁড়িয়ে সে তিথির দুহাত নিজের হাতের মুঠে নিল। তিথির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে অপরাধ বোধের ভারী গেল বলে, তিথি, আমি জানি আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অকারণে তোকে বকাঝকা করছি, এমনকি তোকে অনেক কষ্ট দিচ্ছি। শারীরিক ও মানসিক যে যন্ত্রণা তোকে দিয়েছি তার জন্য আমাকে ক্ষমা করা হয়তো কঠিন, কিন্তু প্লিজ তিথি, এই অপরাধী আয়ানকে একদম ক্ষমা করিস না। সত্যি বলতে আমার মাথায় ভালোবাসা একদম অদ্ভুত পাগলামি চড়ে গেছিল। তোকে হারানোর ভয়ে এতটা পাগল ছিলাম যে
কী করেছি আমি নিজেও জানি না। আয়ান একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলো, আমি তোর থেকে দূরে ইচ্ছে করে থাকতাম। অপরাধী শুধু তুই করিস নি, বড় অপরাধে আমি। তোকে তোর মতো করে বাঁচতে দেইনি। অহেতুক অতিরিক্ত অধিকার খাটিয়ে ফেলছি, যা আমার মোটেও উচিত হয়নি। প্লিজ তিথি, আমাদের এই সুন্দর আগামী দিনের জন্য আমাকে সবটুকু ক্ষমা করে দিস। কথাটা বলতে আয়ান ডুকরে কেঁদে উঠল। সে তিথির হাতের উপর নিজের নাক ঘষে চোখের জলে তিথির হাত ভিজিয়ে দিয়ে কম্পিত কণ্ঠে আবার বলতে লাগলো, বিশ্বাস কর তিথি, এই কটা দিন যেন আমি একটা জ্যান্ত লাশ হয়ে বেঁচেছিলাম। তুই যেদিন আমাকে মেরেছিলি, প্রথম আঘাতটা বুকে লাগলো। তোর থেকে দূরে যাওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম আমি তোর সাথে অনেক বাড়াবাড়ি করে ফেলেছি। স্বামী হয়ে আমার সেগুলো করা একদম উচিত হয়নি। আমি তোকে এড়িয়ে চলতাম শুধু এটা বোঝাতে যে তুই আমাকে কতটা চাস, সেই অভাবটা যেন তুই অনুভব করিস। তুই যখন আমার কাছে এসে মিনতি করতি, তখন আমি অনেক দুর্বল হয়ে পড়তাম, কিন্তু অনেক কষ্টে শক্ত থাকতাম, যাতে তুই একটু বুঝতে পারিস আপন মানুষগুলো দূরে গেলে কতটা কষ্ট হয়। বিশ্বাস কর, এই কটা দিন আমি এক মুহূর্তের জন্য শান্তিতে দম নিতে পারিনি। খুব কষ্ট হতো আমার। সেই কষ্ট সামান্য কমাতে আমি কাল নেশা পর্যন্ত করে ফেলেছিলাম, কিন্তু শেষে তুই যে আমাকে এত বড় একটা উপহার দিবি আমি ভাবতে পারিনি। তুই আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা দিলি। আমি কতটা খুশি তা তোকে কোনোভাবে মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না। আয়নের এই বুক ফাটা হাহাকার আর আর্তনাদ শুনে তিথি আর নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। দুগাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে আয়নের হাতের উপর নিজের হাত রেখে মমতা মাখানো স্বরে বলে, কে বলেছে তুমি অপরাধী আয়ন? মোটেও না। বরং তোমার পাগলামিগুলো আমি তখন বুঝতে পারিনি। তোমার স্বামীর মতো স্বামী এমন পাগলামি কে না চায় বলো? স্বামীকে যদি নিজের স্ত্রীকে হারানোর ভয়ে এতটা পাগল হতে পারে, তবে সেই স্ত্রী ভাগ্যবতী। হ্যাঁ, আমি ভাগ্যবতী যে তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। কথাটা বলে তিথি আয়ানের হাত ছেড়ে দিয়ে তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে আয়নের কাঁধে মুখ গুজে সে বলতে লাগলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার গায়ে হাত তুলছি, ঘাড় করেছি, যেগুলো একদম আমার করা উচিত নেই। কিন্তু এখন থেকে আমি একজন আদর্শ স্ত্রী হয়ে দেখাবো। আমি তোমার সব কথা শুনবো। একজন স্বামী হিসেবে তোমাকে সর্বোচ্চ সম্মান করব। আর শোনো, আমি আবার আগের মতো সে পাগল আয়নকে চাই, কোনো পরিবর্তন না। তুমি আগের মতো আমাকে শাসন করবে, বকা দেবে, এটাই আমি চাই। আয়ন তিথির কথা শুনে তাকে আরও নিবিড়ভাবে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। দুই হৃদয়ের সবটুকু অভিমান যেন আজ এই চোখের জল ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। আয়ন তিথির কপালে গভীর চুমু এঁকে আবেগী কণ্ঠ বলে, আই লাভ ইউ তিথি, আই লাভ ইউ সো মাচ। তিথি আয়নের বুকে মুখ গুজে পরম তৃপ্তিতে চোখ বন্ধ করে ফেলল। এক চিলতে হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ টু বাবুটার আব্বু। বেশ কিছুক্ষণ পর তারা এভাবে একে অপরকে জড়িয়ে ধরল। নিস্তব্ধ ঘরে কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ। এই নীরবতা যেন তাদের মনের গভীর নিয়ে জমে থাকা মাসের পর মাস সব কষ্ট আর হাকার এক নিমিষে ধুয়ে মুছে দিল। এরপর আয়ন তিথিকে আলতো করে পাজাকলো করে তুলে নিল এবং বিছানায় শুয়ে দিল। নিজেও পাশে শুয়ে তিথিকে নিজের বুকে টেনে নিয়ে পরম আবেশে জড়িয়ে দিল। চোখ বন্ধ করে এক দীর্ঘ প্রশান্তির শ্বাস ফেলে আয়ন বলল, আমি আজকে আমার বাবু আর আমার বাবুর আম্মুটাকে নিয়ে শান্তিতে ঘুমো। জানিস তিথি, কতদিন পর আজ আমি একটু শান্তিতে চোখ বোঝাতে পারছি। তিথি আর কোনো কথা না বলে আয়নের হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে শুনতে চোখ বন্ধ করলো। কতদিন এই আশ্রয়ের জন্য তার মনটা ছটফট করছে। আজ এই চেনা বুকটা তিথির কাছে স্বর্গের চেয়েও বেশি সুখ মনে হচ্ছে। কিছুক্ষণ পর দুজনের চোখের পাতায় ঘুমের আবেশ নেমে এলো। একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তারা গভীর ঘুমে তলিয়ে গেল। সবশেষে মান অভিমান আর যন্ত্রণার দেওয়াল ভেঙে দুটো বিরহীন হৃদয় আজ পূর্ণতা পেল। চার দেওয়ালের ছোট্ট ঘরটা আজ ভালোবাসার এক নিটোল উপন্যাসে পরিণত হলো। পরদিন সকালতে খানবাড়িতে যেন আবারও খুশির জোয়ার লাগলো। আগের রাত কাটতে না কাটতে শিহাব, আরশি, নেহাল, আরফা সব খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। শুধু তারাই নয়, অনেক আত্মীয়স্বজন বাড়িতে ভিড় জমেছে। সবার মুখে একই কথা, কি সাংঘাতিক কাণ্ড, দুই বোনের বিয়ে হলেও একসাথে, আবার মা হতে যাচ্ছে একসাথে। তুরার মতো তিথিকে এখন পা ফেলতে মেপে হচ্ছে। আরশিয়ার সোফাতেও আরফাতেও তুরা তিথিকে একদম জ্বালিয়ে মারছে। বাড়ির বড় মহিলারা এখন সারাক্ষণ দুই হবু মায়ের সেবা আর যত্ন নিয়ে ব্যস্ত। এদিকে শিহাব আর নেহাল মিলে আয়ানকে কোনো মতো টেনে হিঁচড়ে ছাদের এক কোণে নিয়ে যায়। আয়ান কোনো মতো তাদের হাত ছাড়িয়ে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে বলে, আরে ভাই, কী হয়েছেটা? আমি কি আপনাদের কোনো চরম শত্রু নাকি যে এভাবে টানতে টানতে ছাদে নিয়ে আসলেন? সে দুষ্টুমি করে মেয়েদের মতো ন্যাকামো করে আয়নের গাল টেনে নিয়ে বলে, ও সোনা, তোমাকে টেনে নিয়ে আসলাম
যাতে তুমি আমাদের ওই গুপ্তধনের রাস্তাটা দেখিয়ে দিতে পারো। আয়ান আবারও অবাক হয়ে পুরো কুচকে বলল, গুপ্তধনের রাস্তা মানে কি বলছেন এসব? নেহাল এবার আয়ানের কাঁধে হাত রেখে টিপ্পনি করল, বোঝেন না ভাই? আমি কাল ভোরে আপনাকে খোঁচা দিয়ে বললাম যে রৌদ্র ভাই তো বাবা হতে চাচ্ছে, আপনি কবে না? আপনি এক রাতের মধ্যে ব্যবধানে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন কাজটা আপনি একদম একদিনে সেরে ফেলেন ভাই। সেই লেভেলের স্পিড তো আপনার। যদি আমাদের ওই গুপ্তধনের রাস্তাটা একটু দেখিয়ে দেন, আমরাও আপনার মতো এক রাতে বাবা হতে যেতাম। আয়নও কম যায় না। ওরা দুজন যদি সম্মানে ছোট হয়েও তার মতো বড় সম্মানের ভাইকে এমন নির্লজ্জ মার্কা কথা বলতে পারে, তবে সে কেন পিছিয়ে থাকবে? আয়ন মুখে এক বাঁকা হাসি ফুটিয়ে সে এবার নেহালের কাঁধে হাত রাখলো, দুজনকে নিজের শরীরের কাছে টেনে এনে ফিসফিস করে রহস্যময় গলায় বলে, জানতে চাও তো গুপ্তধনের রাস্তাটা ঠিক কোথায়? সে এবার নেহাল একদম অভদ্রের মতো উৎসুক হয়ে জানতে চাইল। তাদের চোখ মুখে তখন দুনিয়ার সব কৌতূহল। আয়ন এবার গালটা আর একটু নামিয়ে গম্ভীর মুখে বলল, তাহলে শোন, ভালো করে শোনো, গুপ্তধনের আসল রাস্তাটা আপনাদের প্যান্টের চেনের নিচে লুকিয়েছে। বাকিটুকু নিজেরা একটু খুঁজে বের করে নিন। আয়নের এই অপ্রত্যাশিত আর বোল্ড কথা শুনে সে আবার নেহালের মুখের হাসি যেন এক নিমিষে উধাও হয়ে গেল। ওরা দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে থম মেরে রইল। আয়ন ওদের ওভাবে হা করে দাঁড়িয়ে থাকতে দেখে একটা বিজয়ের হাসি আসলো। তারপর নিজের শার্টের কলারটা একটু ঠিক করে ভাব নিয়ে বলে, কী হলো, রাস্তা চিনতে পেরেছেন নাকি আরও বিস্তারিত ম্যাপ এঁকে দিতে হবে? বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা আমি যেমন জানি, আর কীভাবে উত্তর দিতে হয় সেটাও জানা আছে। এখন আসছি, আমার অনেক কাজ। আয়ন গটগট করে ছাদ থেকে নেমে এলো। এদিকে ছাদে শিহাব, নেহাল দুজনে একে অপরের দিকে তাকিয়েছে, নিজেদের প্যান্টের দিকে তাকাচ্ছে আর লজ্জায় পড়ছে। নেহাল বিড়বিড় করে বলল, শালা আয়ন ভাই তো দেখছি একদম লেভেল পার করে দিছে। আমরা আসলাম মজা নিতে, আর ভাই তো আমাদের মান সম্মানের সব চেনের নিচে ঢুকিয়ে দিয়ে চলে গেল। নেহাল বিড়বিড় করে ওরা কথাগুলো শুনে সে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে রাখলো। সে নেহালের দিকে তাকিয়ে বিরক্তি শুনল, আরে শালা আয়ান মিথ্যে কি বলছে? যা বলছে একদম খাঁটি সত্যি বলছে। বরং আয়ান আমাদের সম্মানে বড় হলেও বয়সে কিন্তু আমাদের ছোট। ওই ছোট হয়ে আমাদের পুরুষত্বের দাগ লাগিয়ে দিল। আমাদের বুদ্ধিকে হাঁটুর নিচে যে ওর কাছে টিপস নিতে আসছিলাম। নেহাল দমে যাওয়ার মতো পাত্রের নয়। সে সাথে সাথে বলল, তুই চুপ কর শালা, তুই না কাল বললি যে দুজনের মধ্যে বিশাল ঝগড়া আছে? আমি বেশ জানি ঝগড়া না ছাই। সেই তো রাতে বউয়ের পেটে আন্ডা পেড়ে দিল, আর তুই আমাকে ভুলভাল রিপোর্ট দিবি না নেক্সট টাইম? সে এবার এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। সে গজগজ করতে করতে ছাদ থেকে নামতে শুরু করলো। নামতে নামতে পেছন দিকে না থেকে দেখলো, রাখ তোর আন্ডা তোর মুখে। তোর মুখে সবসময় শুধু যখন লজিক। শালা আস্ত একটা গোবর তুই। তোর লজিক শুনতে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে। খানবাড়ি, রাত 10টা। আশি গুনগুন করে গান গাইতে গাইতে রুমে ঢুকলো। সারাদিনের ধকল শেষে শরীরটা আজ ক্লান্ত থাকলেও মনটা আজ ভীষণ ফুরফুরে। কিন্তু রুমে ঢুকে চারপাশটা ফাঁকা থেকে বেশ অবাক হলো। শিয়াব কোথায়? আয়না, বিছানা, সব জায়গায় জনমনে হইট। আর সে পা টিপিতে ব্যালকনির দিকে এগিয়ে গেল। পর্দা সরিয়ে উঁকি দিতে সে একলা রেলিংয়ে ভর দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়েছে। আর সে মুচকে আসলো। সে খুব সাবধানে শিয়াবের ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর পায়ের পাতা ভর দিয়ে একটু উঁচু হয়ে নিজের দুহাত দিয়ে শিয়াবের চোখ দুটো শক্ত করে চেপে দিল। শিয়াব এক মুহূর্তের জন্য চমকালো না, বরং তার ঠোঁটে এক চওড়া হাসি ফুটল। সে আশির হাত না সরিয়ে শান্ত হলো, বাহ, কবে থেকে আবার বাচ্চাদের মতো এই খেলা শিখলে? আর সে দমে গেল। সে হাত দুটো সরিয়ে দিয়ে শিয়াবের পাশে এসে দাঁড়ালো। ভুরু কুঁচকে শিয়াবের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি মুশকিল, আপনি বুঝলেন কীভাবে যে আমি এসেছি? আমি তো বিড়ালের মতো পা ফেলে আসলাম। শিয়াব হাসতে হাসতে আরশির দিকে ঘুরে দাঁড়ালো। সে আরশির দুই কাঁধ ধরে নিজের কাছে টেনে নিল। তোমার গায়ের এই বিশেষ পারফিউমের ঘ্রাণ আর তোমার নিঃশ্বাসের শব্দ, এগুলো চেনার জন্য চোখ খোলা রাখার দরকার পড়ে না আরশি। তোমার মন বলে দিচ্ছিল তুমি আমার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। আরশি একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে বলে, ধ্যাত, আপনাকে দেওয়া সারপ্রাইজ দেওয়াটা বৃথা, সব বুঝে ফেলেন। সে আরশির চিবুক ধরে নিজের দিকে মুখটা ফেরালো। তার চোখে তখন দুষ্টুমির আভা। সে নিচু স্বরে বলল, সারপ্রাইজ যদি দিতে হয় তবে তুরা বা তিথির মতো দাও। দেখছো না আয়ান আর রৌদ্রকে কেমন সারপ্রাইজ পেয়ে একদম সাত আসমান উঠছে। আই অ্যাম ওয়েটিং ফর মাই সারপ্রাইজ হোয়েন ইউ উইল গিভ বি এ গুড নিউজ। শিয়াবের এমন সরাসরি প্রশ্নে আরশি লজ্জায় একদম কুঁকড়ে গেল। সে শিয়াবের বুকে মৃদু কিল মেরে মুখ লুকিয়ে ফেলল। শিয়াব আরশিকে মুহূর্তের মধ্যে পাজাখোলো করে তুলে নিল।
আশির শরীরের সমস্ত ভার এখন শিহাবের বলিষ্ঠ দুই বাহুতে। শিহাব তার চোখের দিকে তাকিয়ে মাতাল করা গলায় ফিসফিস করে বলল, এত লজ্জা পেলে তো চলবে না বউ। আমি চাইছি তুমি নিজের থেকে আমাকে সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজটা দাও। আর সব থেকে বড় কথা হলো, সারপ্রাইজ পেতে হলে আমার কাছে আসতে হবে তোমাকে। তুমি না আসলে আমাকে যেতেই হবে। তবুও তোমার এই পাগল স্বামী সারপ্রাইজটা চাই, মানে চাই। আশি লজ্জায় লাল হয়ে শিহাবের বুকে মুখ লুকোলো। তার হার্টবিট শতগুণ বেড়ে গেছে। শিহাবের এই মোহনীয় কণ্ঠ আর চাহনি তাকে পুরোপুরি অবশ করে দিচ্ছে। শিহাব এক চিলতে দুষ্টুমি ভরা হাসি দিয়ে আশিকে নিয়ে গিয়ে ব্যালকনি থেকে সোজা রুমে ঢুকলো। খুব সাবধানে আশিকে বিছানায় শুইয়ে দিল। তারপর কি হলো? শিহাব সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজটা পাওয়ার জন্য, অর্থাৎ ছোট্ট পৃথিবীতে আনার জন্য, শিহাব আশির সাথে নিয়ে এক মায়াবী ভালোবাসার জগতে হারিয়ে গেল। রাতের আধার ঘনিয়ে এলো, আর সেই সাথে অন্যরকম প্রেমের আবেশে ডুবে রইল দুটি মন। এদিকে নেহাল আছে মোক্ষম শিকারের অপেক্ষায়। বিছানায় আয়েশ করে চিত হয়ে শুয়ে পায়ের উপর পা তুলে বেশ ফুরফুরে মেজাজে একটা চাটুল গান গাইছে। তার চোখে তখন কোলে খেলে যাচ্ছে দুষ্টুমির ঝিলিক। আরফা ড্রেসিং টেবিলের সামনে এসে আপন মনে নিজের চুলে বেনি করছে। আয়নায় স্বচ্ছ কাচের ভেতর দিয়ে পেছনে নেহালের প্রতিচ্ছবি আর মুখের অদ্ভুত মতিগতি থেকে আরবার বুঝতে বাকি রইল না লোকটার মাথায় কোনো নতুন ফন্দি উঠছে। সে ঝামটা দিয়ে তাকিয়ে দিয়ে বলল, অত্যাচার করার ধান্দা আছে তাই না? লক্ষণ তো সুবিধার ঠেকছে না। নেহাল যেন আকাশ থেকে পড়ল। সে হুট করে পাশ থেকে কম্বলটা টেনে নিয়ে একদম মেলি ভঙ্গিতে নিজের মুখটা ঢেকে ন্যাকামি করে বলল, ইস কি লজ্জা! বউকে কীভাবে হুটহাট মনের কথা বলে দেয়। আমার তো একদম শরম লাগে। কেন এমন করলে আরফা? শরমে তো মুখ দেখাতে পারছি না। আরফা বেনি গাঁততে গাঁততে আয়নার দিকে কড়া নজরে তাকালো। নেহালে নাটুকপনা দেখে সে কপালে হাত রেখে বিড়বিড় করে বলল, আপনার এই ঢং দেখলে আর বাঁচি না। আপনার আবার শরম? আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় শরম নামক কোনো বস্তু আদৌ কি আপনার ভিতরে অবশিষ্ট আছে। নেহাবার কম্বল সরিয়ে এক লাফে উঠে বসলো। সে একটা বাঁকা হাসি দিয়ে আরফার দিকে এগোতে এগোতে বলল, শোনো ভাই বউ, রৌদ্র আয়ান সিরিয়াল ধরে প্রমোশন পেয়ে গেছে। শিয়াবও মনে হয় পাওয়ার জন্য মনোনিবেশ করছে। তা আমি পিছিয়ে থাকতে পারি না। শরম দিয়ে তো আর বংশ রক্ষা হবে না আরফা। এখন তো একটু কাজের দরকার। আরফা তাড়াতাড়ি বেনি শেষ করে উঠে দাঁড়িয়ে সাবধানে পিছিয়ে গেল। নেহালের মতলব দেখে চোখ বড় বড় করে শাসি বলল, খবরদার একদম কাছে আসবেন না। বলছে আমি এখন ঘুমাবো। কে শুনে কার কথা? নেহালে এক ঝটকা এগিয়ে এসে আরফাকে পাজাগুলো করে তুলে নিল। আরফা অপ্রস্তুত হয়ে নেহালের গলা জড়িয়ে ধরল। নেহাল তার চোখের দিকে তাকিয়ে মাতাল করা গলা বলল, তোমার কি মনে হয় আরফা, তোমার মতো সুন্দরী বউ পাশে থাকে এমন পাগল স্বামী কি তোমাকে এত সহজে ঘুমাতে দেবে? একদম না। চলো চলো। কথাটা বলে নেহাল আরফাকে বিছানার দিকে যেতে যেতে দুষ্টুমাখা স্বরে গলার সুর টেনে বলল, রুমে বাতি নিভাইয়া তোমাকে সাথে নিয়া বংশের বাতি দিমু জ্বালাইয়া। বলে নেহাল আরেকবার পরম আবেশে বিছানায় শুইয়ে দিল। তারপর এক হাতে বাড়িয়ে রুমের লাইটটা অফ করে দিতেই চারপাশে ঘুটঘুটে অন্ধকার ডুবে গেল। সে অন্ধকারে চাদরে ঢেকে গেল তাদের খুনসুটি। নেহাল আরফাকে নিয়ে হারিয়ে গেল এক গভীর সমুদ্র সাগরে, যেখানে কেবল তারা দুজন, তাদের হৃৎস্পন্দন শব্দ। রাতের আঁধারে ছাদের এক কোণে একা দাঁড়িয়েছে তুরা, চারিদিকে নিঝুম। শুধু দূরে দুটো ঝিঝি পোকার শব্দ কানে আসছে। তুরার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। সেই চোখের জল যেন একরাশ অভিমান গুমড়ে মরছে হৃদয়ের। জায়গা হচ্ছে না বলেই হয়তো বাঁধ ভেঙে বেরিয়েছে। রৌদ্র গেছে আজ 19 দিন। যাওয়ার সময় কথা ছিল 15 দিনের মধ্যে ফিরে আসবে, অথচ আজ 15 দিন পার হয়ে গেল, ফেরার কোনো নাম নেই। গত কয়েকদিন ধরে রৌদ্রের ব্যস্ততার কারণে তুরার সাথে ঠিকমতো কথা বলতে পারছে না। এমনকি তুরা বারবার ফোন করলেও সে রিসিভ করছে না। উপেক্ষার দূরত্ব তুরার সহ্য করার ক্ষমতার বাইরে চলে গেছে। তার মনের অবস্থা শোচনীয়, একদম বিষণ্ণ হয়ে থাকে। ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে। বাড়ির কারোর সাথে সে এখন আর কথা বলতে পারছে না। খান বাড়ির সবাই বুঝতে পারছে তাদের প্রাণচঞ্চল মেয়েটা আজ রৌদ্রের এই দীর্ঘ অনুপস্থিতি আর কারণে ভেতর থেকে একদম ভেঙে পড়ছে। আকাশের ওই কোণে আজ মেঘ জমেছে ভারী। আকাশের সাথে সুখের বুঝি আরই লাঠালাঠি। 19 দিনের প্রহর গোনা, 19 রাতের কান্না। রৌদ্র তোমার ব্যস্ততা কি তবু ফুরায় না? 15 দিন শেষ হয়েছে,
গত হয়েছে কবে? তোমার সে চেনা স্পর্শ ছাড়া কেমন করে রব? মুঠোফোন হাতে কেঁপে উঠল, রিং বেজে যায় শুধু। হৃদয় জুড়ে কেবল তৃষ্ণার্ত এক মরু। অভিমানী চোখের জল আজ বাদ মানে না। তুমিহীন এই বিশাল বাড়ি লাগে যে অন্ধকার। তুমি কি আজ পর হয়ে গেছো? ভুলছো সব মায়া? নাকি অন্য কোথাও তুমি ব্যস্ত, তুমি হারিয়ে ফেলছো ছায়া? আমাদের সন্তান বুঝি পেটের ভিতর তোমায় খুঁজে রোজ? বাবা কেন আসছে না, মায় নেয় নাকি কোনো খোঁজ? ভালোবাসার শহর জুড়ে বিরহের এই গান। ফিরে এসো রৌদ্র, আমার জুড়াক তুরার প্রাণ। হঠাৎ তুরার কাঁধে কেউ হাত রাখলো। তুরা চমকে উঠে তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলল। নিজেকে সামনে নিয়ে দ্রুত ঘুরে দেখলো তিথি দাঁড়িয়ে আছে। তিথি এত রাতে তুরাকে একা ছাদে দেখে কিছুটা অবাক হলো। আপু, তুমি এত রাতে ছাদে? তুরা ধরা পড়া অবস্থায় ভয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে কাঁপা কাঁপা বলল, ওই আসলে রুমে তেমন ভালো লাগছিল না, তাই একটু ছাদে আসলাম। ভাবলাম বাইরে ঠান্ডা হাওয়াটা লাগলে শরীরটা একটু ফ্রেশ লাগবে। তিথি অবাক হয়ে ভুরু কুঁচকে তাকালো। সে তুরার লাল হয়ে যাওয়া চোখের কোণ আর গলার স্বর শুনে বুঝতে পারছে আসল কাহিনী কি। সে একটু কৌতুক স্বর বলে, কি ওই হাড় কাঁপানো শীতে তুমি ছাদে ঠান্ডা হাওয়া খেতে এসছো? এই অবস্থায় বাইরে এত রাত পর্যন্ত থাকা কি ঠিক আপু? তুরা একদম থতমত খেয়ে গেল। কি বলতে ফেলছে নিজের বোকামিতে সে একদম চুপসে গেল। তিথি এবার তোরাকে আরও একটু এগিয়ে এলো। এক মুখে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। সে তুরার কাঁধে হাত রেখে নরম গলে বলল, রৌদ্র ভাইকে বুঝি খুব মিস করছো, তাই না? তিথির কথায় তুরার সাথে সাথে অভিমানে মুখ ঘুরিয়ে নিল। চোখের কোণে জমে থাকা জলটুকু আড়াল করতে করতে সে ঝাঁঝালোকে বলে, কে মিস করছে? আমি মোটেও না। আমি ওকে চিনি না। ও কে? ওর নাম আমার সামনে একদম নিবি না। ও আমার কেউ না। তাই নাকি? হঠাৎ পরিচিত এক গম্ভীর কণ্ঠ শুনে তিথি আর তুরা দুজনে পেছনে তাকালো। দেখলো আয়ান পকেটে দুই হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি আর ঠোঁটের কোণে হালকা হাসি। তিথি আয়ানকে দেখে কোনো মতে নিজের হাসিটা চেপে রাখলো। সে জানে এখন মজার কিছু ঘটবে। তুরা নিজেকে সামনে নিয়ে অবাক হয়ে বলল, আয়ান ভাইয়া, তুমি ছাদে এত রাতে? আয়ান ধীরে ধীরে একদম তুরার সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে হাত বের করে তুরার দুই গাল টেনে ধরলো, ঠিক যেভাবে ছোট্ট বোনকে শাসন করে। তারপর টিপনি কেটে বলল, রৌদ্র ভাইকে চিনিস না, তাই তো? আজ সেদিন এয়ারপোর্টে কাকে জড়িয়ে ধরে হাবুস নারীর কাঁদছিলি তবে, আর এখন সে তার জন্যই হাসতে পারছিস না? বাড়িতে কারোর সাথে ঠিকমতো কথা বলছিস না? এগুলো কি তবে পাশের বাড়ির লোকের জন্য? চিনিস না যখন, তখন তো রৌদ্র ভাই ফিরে আসলো নাকি তাকে সোজা এয়ারপোর্ট থেকে আবার ফেরত পাঠিয়ে দেবো? বল, পাঠিয়ে দিব? আয়নের কথা শুনে তুলে একদম কেঁদে ফেললো। সে মুখটা এবার কাঁদো কাঁদো করে ধরা গলায় অভিমানী ফেটে বলল, ভাইয়া তুমি কি আমার সাথে মজা করছো? আয়ন তুরার গাল ছেড়ে দিয়ে আলতো করে ওর কপালে একটা টেক্কা দিল। তারপর একটু গম্ভীর হওয়ার ভান করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে তুই কি আমার বিয়ান হোস নাকি যে তোর সাথে মিছিমিছি মজা করবো? আমি সিরিয়াস বলছি তোরা। রৌদ্র ভাইয়ের সাথে একটু আগে আমার কথা হয়েছে। ও জানালো কাজ শেষ হয়নি, ফিরতে আরও অন্তত 6 মাস দেরি হবে। কথাটা শোনা মাত্র তুরার বুকের ভেতরটা যেন মুহূর্তে ছারকার হয়ে গেল। 6 মাস? এটা সেফ একটা সময় নয়, তুরার কাছে যেন অনন্তকাল। সে হুট করে মুখ ঘুরে অন্যদিকে তাকালো। জেদের বসে কান্না আটকে আপ্রাণ চেষ্টা করলো ঠিকই, কিন্তু চোখের কোণটা ভিজে উঠল। তারপর গলার স্বর যতটা সম্ভব শক্ত করে অভিমানী মেশানো স্বর বলল, আসুক না আসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার যা মন চায় তাই করুক। শুধু 6 মাস কেন, সারা জীবন না আসলে আমার কোনো সমস্যা নেই। আমি আর ওর নাম নেব না। তুরের এই রাগী কথার আড়ালে যে কতটা হাহাকার ও তীব্র বিরহ লুকিয়ে আছে তা আয়নার তিথি ঠিকই বুঝতে পারল। তিথি মুখ টিপে হাসি আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। আয়ন তিথির কাণ্ড দেখে চোখের ইশারায় ওকে শান্ত থাকতে বলল। তারপর আয়ন একটা কৃত্রিম গলা খাঁকি দিয়ে বেশ গম্ভীর করে বলল, ঠিক আছে, তোর যখন এতই জেদ তবে তাই হোক। আমি এখনই রৌদ্র ভাইকে কল করে বলে দিচ্ছি তোমার আর এদেশে আসার দরকার নেই। তুরা তোমাকে নাম পর্যন্ত নিতে চাইছে না, সে তোমাকে চেনে না। যদি এখন আসার কোনো প্রস্তুতি নিয়ে থাকো তবে মাঝপথে থেকে উল্টো দিকে ফিরে যাও। বলে আয়ন সত্যি সত্যি পকেট থেকে ফোন বের করে রৌদ্রকে লাগালো। তুরা আর চোখে দেখলো আয়নের ফোনের স্ক্রিনে রৌদ্র ভাই নামটা জলজল করছে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো। তুরা তখনও উল্টো দিকে ফিরে জেদ ধরে আছে, কিন্তু তার কান দুটো এখন খাড়া হয়ে আছে। আয়ন ফোন কানে দিতে ওপাশ থেকে সাড়া পেতে উচ্চস্বরে বলে উঠল, হ্যাঁ রৌদ্র ভাই, শোনো,
তোমার আসার কোনো দরকার নেই। তোমার শ্রীমতী তো তোমাকে চিনতেই পারছে না। সে বলল তুমি সারা জীবন না আসলে নাকি তার কিছু যায় আসে না, তুমি বরং ওখানেই থেকে যাও, এদিকে নিয়ে ভাবার দরকার নেই। আয়নের ফোনের স্পিকার থেকে রৌদ্র সেই গম্ভীর অথচ অদ্ভুত শোনানোর কণ্ঠস্বর ভেসে এলো। রৌদ্র বেশ ভাব নিয়ে কড়া গলায় বলতে লাগলো, কি তোরা এই কথা বলছে? মেলা সাংঘাতিক কথা বলছে তো আয়ন। এটা তো সরাসরি আমার ইজ্জতে লাথি মারা অপমান। ঠিক আছে, ওর যখন এতই দেমাক তবে আমি আর আসছি না। আমি এখনই মাঝ আকাশে বিমানে আছি। এখনই পাইলটকে বলে বিমান ইউটার্ন করে উল্টো দিকে ফিরে যাচ্ছি। তুই এই মুহূর্তে তুরাকে ছাদ থেকে ঘাড় ধরে নিচে নেমে আয়। আর শোন, ভুল করে ভাবিস না যে আমিও চিন্তায় করছি। আমার চিন্তা শুধু ওর পেটে থাকা আমার বাবুর জন্য। এই কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে যদি আমার বাবুর নাক দিয়ে জল পড়ে তবে কিন্তু আমি তোমাকেও ছাড়বো না, আর এই তুরাকেও না। বিমান উল্টো দিকে ঘুরিয়ে রৌদ্র আবার ফিরে চলে যাবে। রৌদ্রের মুখে এই আজব কথা শুনে তিথির পেট ফেটে হাসি আসতে চাইল। আয়ন বিপদ বুঝে তাড়াতাড়ি তিথিকে এক হাত টেনে নিয়ে নিজের কাছে আনলো, আর অন্য হাত দিয়ে তিথির মুখ চেপে ধরলো যাতে হাসির শব্দ তুরার কানে না যায়। এদিকে তুরা রৌদ্রের এমন কঠোর কথা শুনে নিজেকে আর সামলাতে পারলো না। চোখের জল উপচে গাল বেয়ে পড়তে লাগলো। তার মনের ভিতরে এখন আগ্নেয়গিরি জ্বলছে। সবচেয়ে বড় কথা, রৌদ্র এতগুলো ফোন ধরলো না, অথচ আয়নের ফোন ঠিকই ধরছে, রিসিভ করে গাল গল্প করছে। এই অপমান আর অবহেলা তুরাকে ভীষণ কষ্ট দিল। সে চটপট করে চোখের জল মুছে তারপর এক ঝটকায় আয়নের হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোনটা কানে ধরে কোনো সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে বলতে লাগলো, হ্যালো মিস্টার রৌদ্র, শুনুন, এই যে বিমানের পাইলটকে বলে বিমান উল্টো দিকে ফিরে যাওয়ার কথা বলছেন সেটা এখনই করুন, একদম দেরি করবেন না। আপনি ভাবছেন আপনার জন্য আমি এখন মরে যাচ্ছি? একদম না। আপনি সারা জীবন কেন, আগামী 7 জন্ম না আসলে আমার কিছু যায় আসে না। আর আপনি আমাকে চেনেন না। আমি আমি আপনি আমাকে চেনেন না। আমি তুরা। আমি একবার যার নাম ভুলে যাই তার চেহারা আয়নাতে আর খুঁজে পাই না। আপনি কোন রৌদ্র? আকাশ থেকে কোন রৌদ্র পড়ে? আমি শুধু তাকেই চিনি, আপনাকে চিনি না। পেটের বাবুর কথা বলছেন? খবরদার আমার বাবুকে নিয়ে একদম নাক গলাতে আসবে না। সে মাম্মামের কাছে রাজার হালে থাকবে। আপনার মতো বেরসিক বিমানে উল্টো গিয়ে দেওয়া বাবার কোনো দরকার নেই আমার বাবুর। আপনি আপনার কাজ নিয়ে ওই বিদেশে পৌঁছে মরুন। আপনি তো মহাব্যস্ত মানুষ। আপনার সাথে তো শুধু আয়ন ভাইয়েরও কথায় আমার ফোন তো আপনার কাছে ফালতু মনে হয়। আপনার আসার জন্য এখানে কেউ কার্পেট বিছিয়ে রাখেনি। আপনি যেখান থেকে এসেছেন ওখানেই ওই পায়খানাওয়ালা বিমানে আবার হাওয়া হয়ে যান। আমার আর বাবুর জন্য একটু দরদ দেখাতে হবে না। নিজের দরদ পকেটে নিয়ে ওখানে বসে থাকুন। এক নাগাড়ে কথাগুলো বলে তোরা হাঁপাতে লাগলো। তার চেহারা তখন রাগ, জেদ আর একরাশ অভিমান মাখানো। আয়ান আর তিথি একদম থ মেরে দাঁড়িয়েছে। তারা কল্পনা করতে পারেনি যে তুরা এক নিঃশ্বাসে রৌদ্রকে এভাবে ধুয়ে দিবে। তুরা ফোন নামিয়ে বুক ফুলিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এইমাত্র কোনো রক্তক্ষয়ী বিশ্ব জয় করে ফিরেছে। ওর চোখ দুটো তখন রাগের আগুন জ্বলছে। আয়ন কোনো মতে নিজের বিস্ময় কাটিয়ে তুরার হাত থেকে ফোনটা নিল। ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আয়ন ফোনটা কানে ঠেকে হালকা টক্কা দিয়ে রসিকতা শুনল, হিল্লু রৌদ্র ভাই, আছো নাকি গেছো? তুরা তো যে হারে তোপের মুখে ফেললো তাতে মনে হয় বিমানে হার্ট অ্যাটাক করে কোমায় চলে গেল। এখনো কি বেঁচে আছো? আয়নের কথা শেষ হতে না হতে ওপাশ থেকে হুট করে কলটা কেটে গেল। কয়েক সেকেন্ড পর টুম করে একটা মেসেজ আসার শব্দ। আয়ন মেসেজটা মোবাইলে টাইপ দেখে বড় বড় চোখ করে তুলের দিকে তাকালো। তারপর চরম নাটকীয় ভঙ্গিতে কপালে হাত দিয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে তুরা। আমার তো মনে হচ্ছে আমাদের এখনই ইমার্জেন্সি হেলিকপ্টার ভাড়া করে মাঝ আকাশে হওয়া উচিত। রৌদ্রভাই মনে হয় বিমানে স্ট্রোক করছে। তোর এই কলিজা কাঁপানো কথাগুলি লোড রৌদ্রভাইয়ের হার্টবিট মনে হয় নিতে পারেনি। বেচারা মনে হয় বিমানে ফিট হয়ে পড়েছে। ওরে তোরা, এখন কী হবে? তাড়াতাড়ি চল, ছাদ থেকে লাফ দিয়ে চলন্ত বিমানে উঠি। আয়নার চোখে কথা শুনে তিথি ওন্না মুখে চেপে হাসতে হাসতে শেষ। আয়ন চোখের পলকে তিথিকে ইশারা করলো। ইশারাতে তিথি মুখটা একদম পেছনে গিয়ে শক্ত করে দুই চোখ বেঁধে দিল। তুরা হকচকে গিয়ে চিৎকার করলো, কী হয়েছে? এই তিথি, চোখ বাঁধছিস কেন? আরে ছাড় আমাকে। আয়ন এবার গম্ভীর হওয়ার ভান করে তুরার সামনে গিয়ে দাঁড়ালো। বেশ নাটকের সুর, চুপ, একদম চুপ। তোকে আগেই বলছি রৌদ্রভাই বিমানে স্ট্রোক করছে। এখন পাইলট ইমার্জেন্সি কল দিয়ে বলেছে বিমান আমাদের
ছাদের ঠিক 2 হাত উপরে দিয়ে উড়ে যাবে। এখন আমাদের ছাদ থেকে এক লাফে ওই চলন্ত বিমানে ডানায় গিয়ে উঠতে হবে। যেহেতু ওই যে বিশ্ব জয় করার মতো ভয়ঙ্কর কথাগুলো বলছিস, ওই তোর ভয়টা আর বেশি। এখন যদি চোখ খুলে রেখে বিমানের দিকে লাফ দিতে যাস, তবে তুইও তো ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলবি। জামাই বই একসাথে হার্ট অ্যাটাক করে, ওমা কি সাংঘাতিক কাণ্ড! তাই তোর চোখ বেঁধে দিলাম, যাতে তুই না দেখে এক লাফে বিমানে উঠতে পারিস। চল তোরা, 1 2 3। তোরা আবার ঘাবড়ে গিয়ে হাত পা ছুটতে লাগলো। আয়ন ভাইয়ের মজা করছো দেখো, ভালো লাগছে না। চোখ খুলো, আমি রুমে যাব। আয়ন এগিয়ে এসে তুরার 2 কাঁধ শক্ত করে শাসানো সুরে বলল, একদম চুপচাপ কথা না বলে আমার সাথে আয়। বেশি কথা বললে কিন্তু হাত পা বেঁধে একদম নারকেল গাছের সাথে ঝুলিয়ে রাখবো। তোরা মুখটা গোমড়া করে নিল, কিন্তু আয়নের দাপটের কাছে হার মেনে বাধ্য হয়ে আয়নের সাথে অন্ধকার অবস্থায় সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। পেছনে পেছনে তিথি আসছে নিঃশব্দে। আয়ন তুরাকে সাবধানে ধরে এনে একদম অন্ধকার হলরুমের মাঝখানে দাঁড় করে দিল। তারপর বেশ নাটকীয় আলতো করে তুরার চোখের উপর বাঁধা রুমালটা খুলে দিল। তুরা চোখ মেলে তাকাতে দেখলো চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। সে ভীষণ ঘাবড়ে গিয়ে ফিসফিস, আয়ন ভাইয়া এখানে নিয়ে আসলি কেন? এত অন্ধকার, আমার খুব ভয় করছে। আয়ন কোনো উত্তর দিল না। সে অন্ধকারের মধ্যে নিজের ঘড়ির দিকে তাকিয়ে সেকেন্ডে কাটা মেলল। তারপর হঠাৎ গম্ভীর গলায় সংখ্যা গুনতে লাগলো, 1 2 3। 3 বলার সাথে সাথে যা ঘটলো তাতে তোরা মুহূর্তের জন্য থমকে গেল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। বুকের ভেতরটা প্রবল বেগে কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তের জন্য সে মানসিকভাবে একদম প্রস্তুত ছিল না। চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্য দেখে তার কণ্ঠস্বর যেন গলার কাছে আটকে গেল। 3 বলার সাথে ধূপ করে পুরো রুমের আলো জ্বলে উঠল, আর তুরা বিস্ময়ে জাস্ট হা হয়ে গেল। রুমের চারপাশটা যে এত সুন্দর করে সাজানো আছে সে তার কল্পনার বাইরে ছিল না। প্রতিটি দেওয়ালে গুচ্ছ গুচ্ছ রঙিন বেলুন আর তাজা গোলাপ, ঝিলমিলের জরি আর আলোকসজ্জায় পুরো ঘরটা যেন এক পরীর রাজ্যে পরিণত হয়েছে। প্রতিটি কোণায় আভিজাত্য আর ভালোবাসার ছোঁয়া এক অসাধারণ। তুরা কয়েক মুহূর্তের জন্য তার নিজের নিঃশ্বাস ভুলে গেছে। সে বুঝতে পারছে না এটা কি স্বপ্ন নাকি অলীক বাস্তব। সে কি সত্যি তার নিজের বাড়ির হলরুমে দাঁড়িয়েছে? তুরা কাঁপা কাঁপা চোখে আয়নের দিকে তাকালো। তার চোখে তখনও হাজারো প্রশ্ন, বিস্ময়। আয়ন তুরার চোখের ইশারা আর মনের অবস্থা বুঝতে পেরে একটা বাঁকা হাসি দিল। সে পকেটে হাত দিয়ে ক্যাজুয়াল ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, এ খুব স্বপ্ন মনে হচ্ছে তোর? ভাবছিস এই সাজসজ্জা আকাশ থেকে ডানা মেলে উড়ে এলো? তিথি পাশ থেকে মুচকি এসে তুরার কাঁধে হাত রাখলো। তুরা তখনও ঘোরের মধ্যে। সে বিড়বিড় করলো, এসব থাক, এসব কখন হলো ভাইয়া? আর কেন? আয়ন এবার তড়িঘড়ি ঘড়ির দিকে তাকিয়ে বলল, কেনর উত্তর তো আমি দেব না, যার দেওয়ার কথা সেই দিবে। আপাতত জেনে রাখ, বিমানে কোনো ব্যাক গিয়ার হয় না। আয়ান কথাটা বলার সাথে সাথে হঠাৎ চারিদিকে নিস্তব্ধতা ভেঙে কারো ধীর লয়ে হাততালি দেওয়ার শব্দ। সে তালের সাথে তাল মিলিয়ে একটা গম্ভীর আর অসম্ভব পুরুষালী মায়াবী কণ্ঠস্বর রুমের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হয়ে উঠল, যার জন্য আমার পুরো পৃথিবী আজ স্থির হয়েছে। তার বিশেষ দিনটাকে কি এমনি এমনি চলে যেতে দেওয়া যায়? বউ, তুমি বড্ড অভিমানী, বুঝো না মনের কষ্ট? স্বামীর বুকে জমে থাকা নীরব কষ্টের আশা পাষাণ হয়েছিলাম, জানি কলটা ধরিনি ঠিক, কিন্তু সব নীরবতা এই দিনটার দিক চেয়েছিলাম তোমায় চমকে দিতে, হাসাতে একটু বেশি। ভুলেও নিজেকে বানালাম আমি অপরাধী বেশি। তবু ক্ষমা চাইতে কখনো আমার হয়নি দেরি। মাথা নিচু করে দাঁড়াই আজ তোমার দরজায়, আমার অর্ধাঙ্গিনী তুমি। জীবনের প্রতিটি গান, হৃদয়, প্রাণ আর অস্তিত্ব দিয়ে বলি শুভ জন্মদিন। তুরা পরিচিত এত কাছের কণ্ঠটা শুনে ধীরে ধীরে সামনে তাকাতে তার স্পন্দন কেঁপে উঠল। চোখ তুলে তাকাতে দেখে তার সামনে দাঁড়িয়েছে রৌদ্র, হাতে ইয়া বড্ড একটা লাল বেলুন। বেলুনটার গায়ে সাদা অক্ষরে লেখা, সরি মাই লাভ, আই এম লেট বিকজ ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রৌদ্রের কথায় তুরা অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির অন্ধকার কোণে লুকিয়ে থাকা আনোয়ার খান, আশিক খান, আরিফুল খান, রোশনি খান, তনুজা খান, হিমি খান, শিহাব আর নেহাল একে অপরে বেরিয়ে এলো। তারা সবাই সমন্বয়ে হাততালি দিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
সবার কণ্ঠের মাঝে সুর আর হাততালির মাঝে হঠাৎ ধুম করে চারপাশ থেকে বৃষ্টির মতো টকটক করে লাল গোলাপের পাপড়ি ঝরতে লাগলো তুরার উপর। তুরা বিস্ময়ে উপরের দিকে তাকিয়ে রেলিংয়ের পাশ থেকে আসি আর আরপা দু হাতে গোলাপের পাপড়ি নিচে ফেলছে আর চিৎকার করেছে, হ্যাপি বার্থডে তুরা, হ্যাপি বার্থডে। তুরা যেন আজ কথা বলার শব্দটুকু হারিয়ে গেছে। আজ যে তার জন্মদিন সেই কথা তার নিজেরই মনে ছিল না, অথচ তার অজান্তে তাকে ঘিরে যে এত বড় একটা আয়োজন। ঠিক এই সময় তিথি দ্রুত হাতে বিশাল বড় একটা কেক এনে তুরার সামনে সাজানো টেবিলটার উপর রাখলো। কেকের উপর জল করছে 22টা মোমবাতি। রুদ্র এবার খুব ধীরে তুরার পাশে এসে দাঁড়ালো। সে আলতো করে তুরার হাতটা ধরে সেখানে রূপোলি রঙের একটা ছুরি ধরিয়ে দিল। তারপর তুরার কানে কাছে মুখ নামিয়ে খুব নিচু আর দুষ্টুমি বলে, কি মিসেস আব্রাহাম খান রুদ্র, দেখা কি শেষ? দয়া করে এইবার কেকটা কাটুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। নাহলে কিন্তু কেক কাটার সময় থাকবে না, আমাদের আর অনেক কিছু করার বাকি। তুরা রৌদ্রের এমন একদম শান্ত হতভম্ব হয়ে কাঁপা কাঁপা গলে বলে, আপনি কখন এলেন? রৌদ্র ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি ঝুলে বেশ ভাব নিয়ে বলল, আরে ওই যে বললাম বিমান মাঝ আকাশে উল্টায় গিয়ার দিবে, তো যেই না গিয়ারে হাত দিছে অমনি মনে হলো এতটা পাষাণ হওয়া ঠিক না, তার চেয়ে বরং বিমান থেকে এক লাফ দিয়ে সরাসরি ড্রয়িং রুমে ল্যান্ড করি, আর গিয়ার দেওয়ার সময় লাগবে না, একদম প্যারাশুট ছাড়াই তোমার সামনে এসে হাজির। রৌদ্রের এমন আজগুবি আর ফানি কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ঠিক তখনই তিথি একদম কাছে এসে ফিসফিস করলো, অথচ রসিয়ে বলল, ওরে আমার বুদ্ধিমতী আপুরে, তুমি হয়তো একটা জিনিস মোটেও লক্ষ্য করনি, বিমান কখনো আকাশে ট্রাকের মতো ঘুরপাক খায় না, আর বিমান তো নেটওয়ার্ক পায় না। তাহলে রৌদ্রভাই কথা বললো কীভাবে? সব থেকে বড় কথা, রৌদ্রভাই যখন বলল তোরা ছাদ থেকে ঘাট ধরে নিয়ে নামিয়ে, তখন তোমার বুদ্ধি কি সব হাঁটুর নিচে চলে গেছিলো? তুমি এই কনকনে ঠান্ডা ছাদে দাঁড়িয়েছো, সেটা নিচে না থাকলে রৌদ্রভাই জানলো কী করে? সিম্পল ক্যালকুলেশন আপু, A+B সূত্রের মতো। রৌদ্রভাই আসলে অনেক আগেই বাড়ি এসে লুকিয়েছিল। তিথির এই লজিক শুনে তুরা এবার নিজের বোকামির জন্য জিভ কাটলো। আসলে পরিস্থিতি এতটাই অসহনীয় ছিল যে তখন রৌদ্রের প্রতিটা কথাই সরাসরি বুকে গিয়ে বিঁধল। তার মগজ খাটানোর মতো অবস্থায় ছিল না। তুরা সেই বিমূঢ় অবস্থা থেকে রৌদ্র এবার একটু সিরিয়াস হয়ে নরম গলে বলল, তুরা এবার কেকটা কাটো। তুরা আর কথা বাড়ালো না। সে ঝুঁকে পড়ে ফু দিয়ে মোমবাতিগুলো নেভাতে শুরু করলো। সাথে সাথে হল রুমের সবাই সমন্বয় হাততালিতে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তোরা ছুরিটা নিয়ে কেক কেটে প্রথমে সে এক টুকরো কেক তুলে আনোয়ার খানকে খাওয়ালেন। এরপর আশিক খান, আরিফুল খান, রৌশনী খান, তনুজা খান, হিমি খানকে খাইয়ে দিলেন। সবশেষে রৌদ্রের মুখে কেক তুলে দিলেন। রৌদ্র দুষ্টুমি করে কেক খাওয়ার চলে তোরা আঙুলে আলতো করে কামড় বসিয়ে দিল। তোরা সামান্য ব্যথায় কুঁকড়ে উঠলেও বরং কোনো শব্দ করলো না, বরং লাজুক হাসিতে রৌদ্রের দিকে তাকালো। তোরা বাড়ির ছোট বড় সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল। সবাই পরম মমতায় তুরাকে কেক খাইয়ে দিল। বড়রা তার মাথায় হাত রেখে দোয়া করলেন। সারা ঘরে তখন এক আনন্দের উৎসব বয়ে গেল। তুরা তার চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলেন। আজকের এই দিনটা হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর আর স্মরণীয় একটা রাত হয়ে থাকবে। বড়রা সারাদিন ধকল আর উত্তেজনায় ক্লান্ত হয়ে পড়ায় ধীরে ধীরে যে যার রুমে চলে গেল। এখন শুধু রৌদ্র, তুরা, আয়ান, তিথি, শিয়াব, আরশি, নিহাল আর আরফা আছে। পুরো ঘরে একটা স্নিগ্ধ ভাব এসেছে। আয়ান এবার তিথির দিকে একবার তাকিয়ে এবার তুরার দিকে ঘুরে বসলো, বেশ গম্ভীর হলো। তুরা, রৌদ্র ভাইয়ের ভালোবাসা দেখে আমি নিজেও অবাক হয়েছি। কেন জানিস? তুরা জিজ্ঞাসা দৃষ্টিতে না সুযোগ মাথা নাড়ল। আয়ানের দমে গিয়ে বলে, আসলে রৌদ্র যখন কলগুলো ইচ্ছে করে ধরেনি, কারণ যখন তোর সাথে কথা বলছিল ভাইয়ের মনে হতো সব কাজ ফেলে এই মুহূর্তে দেশে ছুটে আসতে। তোর সাথে কথা বললে ভাইয়া শান্তি পেত, বরং আরও কষ্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। তাই ভাইয়া ইচ্ছে করে তোর থেকে নিজেকে আড়াল করেছিল। কিন্তু তুই জানিস, ভাইয়া আমাকে প্রতিটা সেকেন্ড কল নিয়ে খবর নিত, তুই কী করছিস, ঠিকমতো খেয়েছিস কি না, এমনকি তোর শরীরের অবস্থা সব কিছু ভাইয়া আমার কাছ থেকে নিত, একদম নিখুঁত হিসাবের মতো বুঝে নিত। আয়নের কথাগুলো শুনে তোরা অপালক চোখে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র তখন অন্যদিকে তাকিয়েছে। আয়ান আবার বলতে শুরু করলো, আমি নিজে দেখেছি, ফোনে যখন ভাইয়া তোর কথা জিজ্ঞাসা করতো ভাইয়ের স্বরটা কাঁপতো, মনে হতো নামটা উচ্চারণ করতেও ভাইয়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে। ঠিক তখনই ভালোবাসার মানুষকে এভাবে দূর থেকে নিজের ভেতরে গুমড়ে মরে আর একা করে দেয়, সেটা রৌদ্র ভাইকে না দেখলে বুঝতাম না।
আয়নের এই স্বীকারোক্তি শুনে তুলার বুকের ভেতরটা হু করে উঠল। সে বুঝতে পারল এই মানুষটাকে সে এতক্ষণ পাষাণ ভেবে মনে মনে গালি দিয়েছে। সেই মানুষটা আসলে তার চেয়ে অনেক বেশি কষ্টে ছিল। রৌদ্রের এই কঠিন খোলসের নিচে যে এতটা গভীর আকুলতা লুকিয়েছিল তা জন্য আয়নের কথায় আজ হাড়ে হাড়ে টের পেল। আয়ন এবার বলতে শুরু করলো, শুধু তাই না, এই যে আজকে এত আয়োজন, সব কিছু ভাইয়া নিচে দাঁড় কে করেছে। বাড়ি কেউ জানতো না তোর জন্মদিন। কাল সারা রাত জেগে রৌদ্র ভাই লোক দিয়ে এইসব সাজিয়েছে। আর বাড়ির সবাইকে আজ সকালে জানিয়েছে তোর জন্মদিন। তুই তো অভিমানী রুম থেকে বের হতি না। ভাইয়া ঠিক এই সুযোগটাকে কাজে লেগেছে। এমনকি তুই যাতে রুম থেকে বের না হস তাই আম্মুকে দিয়ে খাবার রুমে পাঠিয়েছে, যাতে সারপ্রাইজটা নষ্ট না হয়। আয়নের কথাগুলো শেষ হওয়ার আগে তুরা চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। যার উপর এত অভিমান, দিন পাহাড় সমান অভিমান আর রাগ পুষে রেখেছিল, সেই মানুষটা তাকে খুশি করার জন্য এতটা ব্যাকুল। তুরা সব নিজেকে সামলাতে পারল না। সব দ্বিধা ছেড়ে ফেলে দৌড়ে গিয়ে রৌদ্রকে সবার সামনে শক্ত করে জড়িয়ে ধরল। রৌদ্র এতদিন পর তুরার এমন নিবিড় আলিঙ্গন পেয়ে চারপাশে সব কিছু ভুলে সেও পরম আবেশে তুরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। সবাই ওদের ভালোবাসার দৃশ্য দেখে একটু লজ্জা পেলে স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিতে লাগলো। পুরো হলরুম যেন এই দম্পতির ভালোবাসার সাক্ষী হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে শিয়াব আশির একদম কানের কাছে ফিসফিস করে বলল, দেখেছো কি ভালোবাসার লজ্জার সব একবারে ঝেড়ে ফেলে দিয়ে জামাইকে সবার সামনে দড়িয়ে হচ্ছে। তুমি তো মাঝে মাঝে এমন লজ্জা ভয় ভুলে আমাকে জড়িয়ে ধরতে পারো। আমারও তো তাহলে অন্যদের হাততালি দেওয়ার একটা সুযোগ দিতাম। শিয়াবের কথা আজ সে লজ্জায় লাল হয়ে গেল। কনুই দিয়ে শিয়াবের পেটে গুঁতো দিয়ে মেয়ের বলে, অসভ্য একটা ফিস, একদম চুপ থাকেন। অসভ্য শুনে শিয়াব একদম দরজার পাত্রী নয়। সে উল্টে দাঁত বের করে হাসলো এবং আশিকে একটা কড়া চোখ টিপ দিল। আশি এবার লজ্জায় একদম কুঁকড়ে গেল। গিয়ে শিয়াবকে এক ধাক্কা মেরে দুই হাতে দূরে গিয়ে দাঁড়ালো। তার গাল দুটো তখনও টমেটোর মতো লাল হয়ে যায়। রৌদ্র আর তুরাকে তখন পৃথিবীর সব মায়া ত্যাগ করে আষ্টেপৃষ্টে একে অপরকে জড়িয়ে ধরছে। তাদের এই মগ্নতা দেখে নেহাল আর স্থির থাকতে পারল না। একটু নাটকীয় ভঙ্গিতে এগিয়ে এসে বাম হাতটা কোমরের পেছনে ঠেকে ডান হাতটা ভাঁজ করে কাল্পনিক মাইকের মতো মুখ ধরল। তারপর পাড়ার লোকের মতো খিটখিরে মুরব্বির মতো গলা খাঁকড়ে দিয়ে উচ্চস্বরে বলল, হুম, এই যে শোনেন ভাই, ভাবি, ডিরেক্ট কিন্তু অলরেডি কাট বলে দিয়েছি। আপনাদের রোমান্টিক শ্যুট কি আজকের মতো চলবে? সুদূর আমেরিকা থেকে কি শুধু এই সিন দেখানোর জন্য আমাদের রাত জাগালেন? দয়া করে এই সিনটি স্টপ করুন। নেক্সট সিনের শুটিং শুরু করলে আমরা অভুক্ত পাবলিকরা যেন খুশি হব। আর কতক্ষণ এভাবে স্ট্যাচু হয়ে থাকবেন? নেহালের এমন পাকনা মুরব্বী মার্কা কথার ভঙ্গি দেখে উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। তুরা এবার যেন ঘোর থেকে বাস্তবে সবার সামনে এইভাবে রৌদ্রকে জড়িয়ে ধরতে ভেসে আসছে, কান মুখ ঝাঁঝা করে উঠল। সে তড়িঘড়ি করে রৌদ্রের বুক থেকে ছিটকে এসে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আঙুলে ওন্না খুঁট পেঁচাতে পেঁচাতে বলল, নেহালের কথা শুনে শিয়াব যেন পিছিয়ে থাকবে, সেও এবার কোমর দুলিয়ে এলো। নেহালকে একটা বেশ জোরসোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর একদম গ্রামের মাতব্বরের মতো লুঙ্গি সামলানো ভঙ্গিতে, যদিও সে প্যান্ট পরেছিল, আঞ্চলিক ভাষায় খেঁকিয়ে বলে, আরে সর, সর দেহি তুই। তোগো মতো কিছু পাবলিক দেখা বইলে তো আজকাল ফ্রিতে ভালো নাটক সিনেমা দেখাই যায় না। কত সুন্দর টিকিট ছাড়া, পপকর্ন ছাড়া, পাশে নিজের বউরে নিয়ে খাড়ায় খাড়ায় আয়েশ করে সিনেমা দেখতেছিলাম। তুই শালা আইসা সবটা লণ্ডভণ্ড করে দিলি। তুই একটা আস্ত ভেজা ঝামেলা রে ভাই, আস্ত একখান ভেজাল। সে বেলায় শুদ্ধ আঞ্চলিক ভাষায় জগা খিচুড়ি অদ্ভুত ভঙ্গি দেখে হাসতে হাসতে সবার পেটে কিল ধরা। আশিত হাসতে হাসতে সবাই বসে পড়ল। সে আবার রৌদ্র তুরের দিকে তাকিয়ে দাঁত বের করে আসলো। ওরে ভাইজান রৌদ্র, তুমি তুমি কিছু মনে করো না, এই পাগলটার লাইগা সিন নষ্ট হয়ে গেছে। তোমরা আবার শুরু থেকে শুরু করে দেখি। আমি একেবারে মনোযোগ দিয়ে দেখতেছি। নেহাল, আমি ঘাট ধইরা বাইর করে দিছি, খাড়াও। সে আবার নেহালের এই উল্টোপাল্টা যুক্তি আর অদ্ভুত এক অঙ্গভঙ্গি দেখে রুমের হাসির রোল পড়ে গেল। নেহাল এবার শিয়াবের দিকে এক পা এগিয়ে গিয়ে লুঙ্গির গোজা মতো করে প্যান্টের কোমর টেনে তারপর একদম খাঁটি পুরান ঢাকায় ভাষায় দাঁত খিচিয়ে বলতে লাগল, আইলো রে, আইসে আমার বড় সিনেমার দর্শক। ওরে আমার ভিউয়ার, টিকিট ছাড়া সিনেমা দেখতে চলে আয়। পয়সা খরচ করতে কলিজায় লাগে বুঝি? ফাও পাইলে তো
তুই শ্মশানে গিয়ে বিরিয়ানি খুঁজবি। শোন বল্টু, একদম সিনেমা দেখার হল না এটা ঘর। তুই সিনেমা দেখতে চাস, মোবাইল ইউটিউব দেখ, এখানে ডিস্টার্ব করবি না কইলাম। সে এবার এমন নিজের গলার চাদরটা কাঁধে নিয়ে নেয়, নোয়াখালী টানে আরো চিৎকার করে, এই মিয়া, কারে কি কো? আর বাড়ির সামনে আইলে তোরে কুত্তা দিয়ে কামড়াইতাম। সিনেমা দেখ কি তোর বাপের সম্পত্তি নেই? রৌদ্র ভাই হইল যার কলিজা টুকলো, হিতির নাটক করলে আই দেখতাম, নতকে দেখব। তুই তো আইসস ওই হ্যার লগে, ওই যে কি কয়, হ্যার লগে ফ্রিতে কেক খাইতে। কেক চোর কোথাকার। নেহাল এবার আকাশ থেকে পড়া ভঙ্গি করে কপালে হাত দিয়ে বলল, কি আমি কেক চোর? আমি কি তোর মতো পকেটে করে বিরিয়ানির প্যাকেট নিয়ে যাই? গত বছর দেখেছিলাম বিয়ে বাড়িতে কেমনে তুই মিষ্টির বাটি পকেটে ঢুকেলি। আব্রাহাম ভাই আপনি দেখেন, আজকে আবার কেক নিয়ে হারাই তাহলে শিয়াবের আগে চেক করবেন, ওরে পকেট থেকে নিঘাত কেক বের হবে। শিয়াব এবার তেড়ে এসে নেহালের কলার ধরা ভঙ্গি করে বলে, এই মিয়া, কথা সাবধানে গো। এই পকেট তো দূরের কথা, তোর মুখে তো এখন কেকের ক্রিম লাগিয়েছে। তুই তো কেক কাটার আগে আধখানা খাইয়ে ফেলছিস। শালা ভুক্ষণ খুনখা হারখার। নেহাল আর শিয়াবের এই কান্না দেখে কথা শুনে হাসতে হাসতে সবার অবস্থা রফা দফা। তোরা হাসতে হাসতে প্রায় কেঁদেই ফেলবে এমন অবস্থা, পেট খিল ধরে গেছে। হাসির চোটে সবাই গড়াগড়ি খেয়েছে। আর তিথির হাসতে হাসতে কোনো মতে সে ল্যাঙ্গি ধরে নিজেকে সামলে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। সবচেয়ে করুণ দশা আর পায়, সে হাসতে হাসতে বেচারি জ্ঞান হারানোর মতো অবস্থা করে মেঝেতে শুয়েছে। রৌদ্র কোনো মতে নিজের হাসি থামিয়ে নিহাল আর শিয়াবের উদ্দেশ্যে বলে, হয়েছে, এবার থামো তোমরা। তোমরা পারছো, জিতছো, সো আমি তোমাদের সবাইকে গ্রান্ড ট্রিট দেবো। রৌদ্রের মুখে ট্রিটের কথা শুনে নিহাল আর শিয়াব যেন বিশ্ব জয় করে ফেলছে। এতক্ষণ ঝগড়া বলে দুজনকে জড়িয়ে ধরে গালি করে একদম লুঙ্গি ডান্সের মতো নাচতে শুরু করলো। তারা কোমর দুলিয়ে দুলিয়ে বললো, ইয়ে শেষমেশ জিতেছে আমাকে রৌদ্র ভাইয়া, মেলা খাওয়ান খাওয়াবো আজকে, ভুড়ি বোঝ হইব রে। তোরা তো জিতছে মানে জিতছে। সে কিছুতেই বুঝতে পারল না। তখন অয়ন হাসতে হাসতে হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলো। সে নিজেকে শ্বাস ঠিক করে বলল, আরে এটা একটা পুরো নাটক ছিল রে। তোরা আসলে তোর জন্মদিনে গিফট হিসেবে আমরা রৌদ্র ভাইয়ের কাছ থেকে বড় একটা ট্রিট চেয়েছিলাম। ভাই সত্য দিয়েছিল তোর মন মরা ভাব কাটাতে। ভাই বলেছিল জন্মদিনের মতো এত সুন্দর দিনে মন খুলে হাসা ভালো, তাই তোকে আমরা প্রাণ খুলে হাসাতে পারি। তো ভাই আমাদের ট্রিট দিবে। আর সেই ট্রিট পেতে নেহাল আর আমি দুর্দান্ত ক্যাটওয়াক আর ঝগড়ার পারফরমেন্স করলাম। তোরা আরেক দফা অবাক হলো আয়নের কথা শুনে। সাথে সাথে তোরা রোদের দিকে তাকালো। এই মানুষটা এত কিছু করে ফেলেছে তার জন্য, শুধুমাত্র তার ঠোঁটে একটু হাসি ফোটানোর জন্য এই বিশাল আয়োজন। তোরার ভাবনার মাঝে আরফা হাসতে হাসতে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক হয়েছে। আমার জামাই আর সেই শিয়াব ভাইয়ের অভিনয় দিকে আমি প্রায় টিকিট ছাড়া উগান্ডা চলে এসেছি। বাবারে, এত ট্যালেন্ট তো আগে বুঝি নেই। আশি কোনো রকমে সোফা থেকে উঠে দাঁড়ালো। নিহাল আর শিয়াবের উদ্দেশ্যে বলল, আপনারা দুজন কখন এত অভিনয় শিখলেন, বিশেষ করে ওই লুঙ্গি স্টাইল? নিহাল জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে ধপাস করে বসে পড়ল। কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে বলল, আরে বইলেন না বোন, আজকে পুরা দিন লাগছে এই ফানি ডায়লগগুলো মুখস্থ করতে, স্টাইলগুলো শিখতে। রৌদ্র ভাই যে কড়া মাস্টার, এক ডায়লগ ভুল হইলে বলল ট্রিট ক্যান্সেল। পেটের দায়ে আর রৌদ্র ভাইয়ের ভয়ে আমি বিশ্বসেরা অভিনেতা হয়ে গেলাম। তিথি পাশে তখন আয়ান দাঁড়িয়ে হাসতে হাসতে শেষ। আমি জানতাম না ভাইয়া ট্রিট খাওয়ার জন্য আপনারা কতটা পাগল। আপনারা তো দেখছি পুরো প্রফেশনাল অ্যাক্টর হয়ে গেছেন। শিয়াব সবাইকে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে বলল, অনেক হয়েছে, এখন আসল কাজ হইল আমাদের তুরা ভাবিকে গিফট দেওয়া। তো ভাবির জন্য ভালোবেসে আমি একটা স্পেশাল গিফট আনছি। যদি কারো আপত্তি না থাকে তাহলে আমি গিফটটা তুরা ভাবিকে দিব। আশি বুকে হাত গুজে শিয়াবের দিকে একটু বাঁকা চোখে দেখালো। গিফট দিবেন তাতে আম্মাকে এমন করে বলতে দিয়ে দেন হয়, এত ভূমিকার করার কে আছে? শিয়াব সোফায় কোনায় রাখা সুন্দর মোড়ানো গিফট বক্সটা বেশ কায়দা করে হাতে নিল। আরে গিফট অনেক স্পেশাল, একদম কল্পনার বাইরে। আমার মনে হয় না আমার মতো এত দয়ালু মানুষ জীবনে কাউকে এমন গিফট দিয়েছে। এটা দেওয়ার পর তুলাভাবে খুশিতে আত্মহারা হয়ে যাব। কথাটা বলে শিয়া বক্সটা একটা নাটকীয় ভঙ্গিতে বের করে তুলার সামনে দিল। তো মিসেস তুলা, আপনি প্লিজ গিফটটা গ্রহণ করে আমাকে শনাক্ত করুন। আর হ্যাঁ,
গিফটটা কিন্তু এখানেই খুলতে হবে। আমি চাই পুরো পাবলিক দেখুক শিহাব কতটা বুদ্ধিমতী আর দয়ালু। নেহাল এক পাশ থেকে ফোঁস করে একটা হাসি দিয়ে বলল, এই শিহাব্বা, তোর বুদ্ধিতে দৌড় তো আমার জানা আছে, আবার কোনো আজগুবি জিনিস ভাবিয়ে দিস নেই। নেহালের মুখে শিহাব্বা ডাক শুনে শিহাব নিজের কান চুলকাতে ভঙ্গি করে নেহালের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কি বললি নেহাল কাল্লু? আবার ক। এই নাম তোরে কোন মজনু দিছে? তোর গায়ের রং যা তা, তোর তো রাইতের বেলা সাদা গেঞ্জি ছাড়া খুঁজে পাওয়া যায় না। নেহালের এবার অপমানে সোফা থেকে এক ঝটকায় উঠে এসে দাঁড়ালো, নিজের দুই হাত প্রসারিত করে কুস্তিগিরদের মতো ভঙ্গি বলে, কি আমি নেহাল কাল্লু? আমারে তোর কোন দিক দিয়ে কাল্লু মনে হয়? চোখের জ্যোতি কি বেশি হয়ে গেছে নাকি গাজর খাইতে খেতে তুই এখন অন্ধ হয়ে গেছে? আমার এই গায়ের রং হইল একদম পিওর চকলেট, আর তুই হলে পুইড়ে যাওয়া মচমচে বেগুন ভাজা। শিহাব নেহালের কথায় পাত্তা না দিয়ে তুরার দিকে বাক্সটা এগিয়ে দিল। তুরা বেশ অবাক হয়ে বাক্সটা হাতে নিল। সবাই একদম বিশ্বাস করতে তাকিয়েছে শিহাব এমন ঐতিহাসিক জিনিস আনলো যা তা ঘটা করে দিচ্ছে। তুরা রৌদ্রের দিকে একবার তাকে মুচকে আসলো, তারপর আস্তে আস্তে গিফট বক্সের র্যাপিং পেপার খুলতে শুরু করলো। বাক্সটা খুলতে তুলার ভেতরে যা ছিল তাতে তার চোখ ছানাবড়া হয়ে গেল। সে বাক্সের ভেতর থেকে জিনিস বের করতে তার পুরো ঘরে 1 সেকেন্ডের নীরবতার পরে হাসির মড়ক। আশি রাগে কাঁপতে কাঁপতে শিহাবের দিকে তাকালো। তারা গিফট বক্স থেকে জিনিসটা বের করার সাথে সাথে বাড়ির সবাই কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। একদম পিনপথের নীরবতা। পরক্ষণে সবার মুখ থেকে হাসি এমন তুবড়ি ছুটল যে পুরো হলরুম থরথর করে কাঁপতে শুরু করলো। আশি তো রাগে আর লজ্জায় কাঁপতে কাঁপতে শিহাবের দিকে এমনভাবে তাকালো যেন ওকে কাচ্চা চিবিয়ে খাবে। কারণ গিফট বক্সে শিহাবের দেওয়া সেই বিশ্বসেরা গিফটের কিছু না, বড় একটা প্যাকেটে বাচ্চাদের প্যাম্পাস। তুরা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে বড় বড় চোখ করে প্যাম্পাসের প্যাকেটের দিকে তাকিয়েছে যেন ওটা কোনো ভিন গ্রহের বস্তু। নিহাল হাসতে হাসতে দম আটকে যাওয়ার জোগাড়। সে দুই হাতে তালি বাজিয়ে চিৎকার করে তুরার উদ্দেশ্যে বলে, ওরে শিহাব ভাই, মারাত্মক গিফট দিচ্ছিস। ভাবি তোমাদের অনাগত সন্তান হিসু কইরা যাতে বিছানা বালিশ একেবারে সাদারে ভাসায় না দেয়। শিহাব ভাই সেই চিন্তায় রাইতে ঘুমাতে পারেনি। আহা কিরে, ভাবির প্রতি কি দরদ। ওরে কে আছিস, আমার এই প্যাম্পাস বিশারদ শিহাব ভাইরে ধইরা একটা প্যাম্পাস নোবেল দে, অন্তত একটা সোনার মেডেল ওর গলায় ঝুলিয়ে দে। পুরো হলরুমে তখন হাসতে হাসতে সোফা আর মেঝের উপর লুটিয়ে পড়ছে। শিহাব তাতেও একটু লজ্জা না পেয়ে বরং বেশ ভাব নিয়ে নিজের শার্টের কলারটা উঁচু করে ধরলো। তারপর একদম বীরের মতো স্টাইলে বলল, আমি শিহাব চৌধুরী, তরকারি আর কাজের গিফট দিতে আমি কোনোদিন পিছপা হই না। তোরা ভাবি, তুমি মনে হয় এই খুশিতে কথা বলতে পারছো না, তুমি কি এখন আমাকে ধন্যবাদ দেবে? আরে থাক, ধন্যবাদ দিয়ে আমরা ছোট করার দরকার নেই, আমি জানি আমি খুব উপকার করছি তোমাকে। তিথি হাসতে হাসতে ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়লো। সে কোনো মতো হাসির দমকে শিহাবের দিকে তাকিয়ে বলল, তাই বলে প্যাম্পাস? এত সুন্দর একটা জন্মদিন আপনি আর কিছু না পেয়ে সোজা প্যাম্পাস গিফট করলেন? আর তার থেকে বাচ্চাদের সুজি কিংবা মিষ্টি গিফট করতে পারেন, অন্তত ভালো হতো। তাও তো একটু চেটে চেটে দেখতে পারতো মিষ্টি আছে কিনা। আসি তো রাগে অগ্নিশর্মা শিহাবের উপর ঝাঁপিয়ে পড়লো। সে শিহাবের পিঠে দুমদাম কিল ঘুষি মারতে মারতে চিৎকার করলো, এই আপনার স্পেশাল গিফট, দুনিয়াতে আর কিছু আপনার চোখে পড়ে না? শেষমেশ এই প্যাম্পাস আপনার চোখে পড়লো? আমার মান সম্মান সব শেষ করে দিলেন। নেহাল হাসতে হাসতে প্রায় বেহুশ হওয়ার অবস্থা। সে আশির কাণ্ড দেখে হাসির তেড়ে কোনো মতে বলে উঠল, আরে বোন, ওরে শুধু শুধু মাইরে কী লাভ? তার চেয়ে বরং একটা প্যাম্পাস খুলে ওরে পরায় দেয়। নিজের আনা জিনিস নিজে ট্রাই করুক। ও পাইরা চেক কইরা তুলা ভাবির ফিউচার বাচ্চার জন্য আরেকটু সুবিধা হইব, তা ঠিকঠাক ফিট হয়। নেহালের কথা শুনে শিহাব যন্ত্রণায় মুখ কুঁচকে নেহালের দিকে তাকিয়ে বলল, নেহাল কাল্লু থামবি? তুই তো দেখে আমার বউরেও আরও উস্কাতিছে। ভালো চাস তো চুপ থাক, নাহলে তোর মাথায় এমন বদ্ধ দিব যে কাল থেকে টাক পড়া শুরু হইব। নেহালের ধমকে দিয়ে শিহাব এবার আদুরি আর করুণ মুখে হাসির দিকে তাকলো। আরে তুমি, এত সুন্দর একটা জিনিস আমার ভাই বউরে গিফট করলাম, তোমার উচিত ছিল খুশিতে আমার দুটো চুমু দেওয়া, তা না করে উল্টে আমারে ধরে মারতেছ। তুমি আমার বউ নাকি জল্লাদ? একটু খুলে বলবা? আমি তোমার চিনতে পারছি না। আসি আসি এবার সত্যি সত্যি খেপে গিয়ে আবার ধুমধামভাবে শিহাবকে মারতে লাগলো। মারের চোটে শিহাব তখন রৌদ্রের দিকে তাকিয়ে আত্মনাদ করে ফেলে, হে ব্রো, তোরা জল্লাদ বনলে থামা।
নাইলে কালকে সকালে দেখবি তোরা আদরমন জামাইরে কানে তুলে দিয়ে খাটিয়া আরাম করে ঘুমাইতেছে। তোর বোনের হাতে যা কিলে। আমার তো এখনই পরলাকে দেখা হচ্ছে। আয়ন আবার সুযোগ বুঝে শিয়াবের পক্ষ নিয়ে ফাজলামি শুরু বলল, শিয়াব ভাই খারাপ কি দিছে, একেবারে খাঁটি দরকারি জিনিস দিতে, এতে তুরা আর ভাইয়া বিছানে বেঁচে যাবে, আর পার্সোনাল সময় বেঁচে যাবে। বেচার শিয়াব ভাইয়ের লেগে এখন আমার মায়া লাগছে। দীর্ঘ 28 বছর অভিজ্ঞতা কাজে লাগাইতে কত কষ্ট করে দোকান থেকে একটা প্যাম্পাস কিনে গিফট করলো, অথচ বউয়ের হাতে মাইর খেয়ে বেচার স্মৃতি হারাই ফেলছে, নিজের বউকে আর চিনতে পারছে না। রৌদ্র এবার নিজের হাসি সামলে আশির উদ্দেশ্যে ধমক মিশ্রিত গলা বলল, আশি থাম, আর ঝামেলা করিস না। বেচারা তোর হাতে মায়ের খেয়ে তোরেই তো ভুলে যাইতেছে। এই কাঁচা যৌবনকালে ওরে স্মৃতিশক্তি দয়া করে আর কেড়ে নিস না, পরে তো সারা জীবন পস্তাতে হবে। রৌদ্রের ধমক মিশ্রিত শুনে আশি এবার মার থামিয়ে একপাশে দাঁড়িয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। তার চেহারা তখন রাগের রেশ। শিহাব তখন ব্যথায় কাতরাতে কাতরাতে নিজের পিঠ ডলতে লাগলো। তারপর এক মরণাপন্ন রোগীর মতো আর চোখে আশির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ইন্নাল ইল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে এবার এমন করুণ দশা আর শেষ মুহূর্তে কলিমা পড়া ভঙ্গি থেকে পুরো ঘরে সবাই যেন হাসিতে ফেটে পড়ল। সবাই ধীরে ধীরে সিরিয়াস মুডে নিল। সে মজা করে প্যাম্পাস দিল। তুরার জন্য আসলে খুব একটা শাড়ি এনেছিল, সেটা তুরার হাতে দিয়ে দিল। নিহাল একটা স্মার্ট ওয়াচ গিফট করলো। আয়ন উপহার দিল চমৎকার একটা সেট ছুরি। একে একে সবাই তাদের উপহার দিল। এত এত সুন্দর গিফট পেয়ে তুরা যেন খুশিতে উঠছে। দীর্ঘ হাসাহাসি আর হুল্লোড়ের পর বেশ ক্লান্ত হয়ে পড়ল। তারপরে একে একে সবাই যার যার রুমে চলে গেল। তিথি নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে আয়নের সামনে দাঁড়িয়ে চোখে মুখে ঠান্ডা পানি ঝাপটা দিতে সে ভাবলো, হাসতে হাসতে তার পেট ব্যথা করছে। আজকের রাতটা সত্যিই অনেক বেশি স্মরণীয়। তিথি ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো। নরম তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছতে থাকা অবস্থায় চারপাশটা একটু থমকে গেল। ঠিক তখনই পেছন থেকে দুটো শক্ত অথচ মায়াবী হাত এসে পরম আবেশে তার চোখ দুটো চেপে ধরল। সেই চেনা হাতের স্পর্শ আর হাতের তালু পরিচিত উষ্ণতাটুকু পেতে তিথির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে মানুষটাকে চিনতে এক মুহূর্ত দেরি করল না। সে মুচকে সে আলতো স্বরে বলল, চোখ ধরেছেন কেন? আয়ন অবাক হওয়ার ভঙ্গি করে পেছন থেকে ফিসফিস বলল, এত দ্রুত বুঝে ফেললি? না বোঝার কি আছে, তোমার স্পর্শ তো আমার অন্তরের গহীনে মিশে আছে, আর সেই চেনা স্পর্শ না চেনার মতো তো মানে হয় না। আয়ন চোখে হাত সরালো না, বরং আর একটু নিবিড় হয়ে বলল, তাই তুই তো দেখছি দিন দিন বেশ ভালোবাসা পাগলি হয়েছিস। বাই দ্য ওয়ে, তোর জন্য একটা বিশেষ জিনিস এনেছি, জলদি হাত দুটো উপরে তোল। তিথির আর কথা বাড়ানো এক মুহূর্ত দেরি না করে হাসি মুখে নিজের ডান হাতটা উপরে তুলল। আয়ন সাথে সাথে তার পকেট থেকে একটা কাঙ্ক্ষিত জিনিস বের করে তিথির হাতের তালুতে রাখলো। তারপর খুব আলতো করে নিজের হাত দুটো তিথির চোখ থেকে সরিয়ে নিল। তিথি ধীরে ধীরে পলক ফেলল। চোখ মেলে হাতের দিকে তাকাতে তার বিস্ময়ের সীমা রইল না। হাতের উপর ঝকঝক করছে একজোড়া গাঢ় নীল রঙের রেশমি কাচের চুড়ি। নীল রঙের সেই মায়াবী আড্ডা দিকে তিথি খুশিতে একদম আত্মহারা হয়ে গেল। সে বিস্ময় ভরা চোখে আয়নের দিকে তাকিয়ে বলল, চুড়ি? আমি যে নীল চুড়ি কত পছন্দ করি সেটা তুমি জানলে কীভাবে? আয়ন একটু রহস্যময় হাসি দিয়ে বলল, কীভাবে জানলাম সেটা তো জানতে হবে না, এখন বল তোর পছন্দ হয়েছে কিনা। তিথি হাতের তালুতে রাখা চুড়িগুলো ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে মুগ্ধ হয়ে বলল, খুব খুব পছন্দ হয়েছে। বলেই তিথি হঠাৎ চুড়ি জোড়া আয়নের সামনে দিল। তারপর নিজের ফর্সা বাম হাতটা আলতো করে উঁচিয়ে ধরে আবদার করল, উপহার দিচ্ছেন, আর একটু খুশি করে দেখো, সুন্দর করে এই চুড়িগুলো আমায় পরিয়ে দেন তো। আয়ন মৃদু হেসে তিথির হাতটা নিজের হাতের মুঠোয় নিল। অতি সাবধানে চুড়ির উপরে পাতলা কাগজটুকু ছিঁড়ে ফেলে খুব আলতো করে একটা একটা করে চুড়ি তিথির নরম কবজিতে পরিয়ে দিল। কাচের চুড়িগুলো একে অপরের সাথে লেগে এক অদ্ভুত মায়াবী টুংটাং শব্দ হলো। তিথি মুগ্ধ চোখে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। তারপর হাতটা নিচে চুরির শব্দ দিলে আহ্লাদে সে বলল, খুব সুন্দর লাগছে তাই না? আয়ন এবার পকেট থেকে বেশ ভাব নিয়ে একদম সোজা লাগলো। তারপর চোখের কোনো দৃষ্টি মিশে বলল, এখন বলে এই স্পেশাল গিফটের বদলে তুই আমাকে কে দিবি? তিথি খানিকটা অবাক ভান করে আয়নের দিকে তাকিয়ে বলল, ও মা, তোমার আবার কি চাই? আয়ন ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলল, কি চাইবার আছে সেটা বড় কথা না, তুই নিজের থেকে আমাকে কী বলি সেটা বল। তিথি কিছুক্ষণ গাল ফুলিয়ে ভাবলো, তারপর মস্ত বড় একটা লিস্ট করে এমন, আচ্ছা কী কী পছন্দ? ঘুড়ি, সানগ্লাস, দামি পারফিউম, স্মার্ট ওয়াচ নাকি ল্যাপটপ? তোমাদের ছেলেদের আর কী জানি ভালো লাগে, যাই হোক তোমার কী চাই বলো। আয়ন এবার পকেট থেকে হাত বের করে সে সামান্য
ঝুঁকে তিথির একদম কাছাকাছি চলে গেল। তিথির কপালে আছড়ে পড়া অবাধ্য কয়েকটা এলোমেলো চুল খুব যত্ন করে আঙ্গুলে দিয়ে কানের পিঠে গুজে দিল। তিথির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব নিচু গলা বলল, আমি যা চাইবো দিবি তো? আয়নে আতঙ্কিত সান্নিধ্যে তিথির ভেতরটা শিউরে উঠল। বুকটা দ্রুত দ্রুত করে কাঁপছে। সে অদ্ভুত অপ্রস্তুত হলে বিস্ময় ভরা কণ্ঠে আমতা আমতা করে বলল, হ্যাঁ বলো কি চাই? ঘুড়ি, স্মার্ট ওয়াচ। বাকিটুকু আর মুখ ফুটে বলল না। তার কথা শেষ হওয়ার আগে আয়ন নিজের ডান হাতের তর্জনী তিথির ঠোঁটের উপর আলতো করে চেপে ধরল। তিথির চঞ্চল কথাগুলো নিমেষে স্তব্ধ হয়ে গেল। আয়ন গভীর চোখে সরাসরি তিথির চোখের দিকে তাকিয়ে কিছু শাসন শুনল। তোকে একবার বলেছি যে আমার উপর জাগতিক জিনিসের চাই? পকেট থেকে হাত বের করলো। সে সামান্য ঝুঁকে তিথির একদম কাছে চলে আসলো। তিথির কপালে আছড়ে পড়া অবাধ্য কয়েকটা চুলগুলো খুব যত্নে আঙ্গুল দিয়ে কানের পিঠে গুজে দিল। তিথির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব নিচু করে বলল, আমি যা চাইবি দিবি তো? আয়নে আতর্কিত সান্নিধ্যে তিথির ভেতরটা শিরশির করে উঠল। সে বুকটা এক দুরু কাঁপছে। সে কিছুটা অপ্রস্তুত হয়ে বিস্ময় ভরে কণ্ঠে আমতা আমতা বলল, হ্যাঁ বলো কি চাই? ঘুড়ি, স্মার্ট ওয়াচ। বাকিটুকু আর ফুটে বলা হলো না। তার কথা বলার আগে আয়ন নিজের ডান হাতের তর্জনীটা তিথির ঠোঁটের উপর আলতো করে চেপে ধরল। তিথির চঞ্চল কথাগুলো নিমেষে স্তব্ধ হয়ে গেল। আয়ন গভীর চোখে সরাসরি তিথির চোখের দিকে তাকিয়ে কিছুটা শাসনের সুরে বলল, তোকে একবারও জিজ্ঞাসা বলছি যে আমার ওসব জাগতিক জিনিস চাই? আয়নের আঙ্গুলে তখন তিথির কম্পমান ঠোঁটে স্পর্শ। সেই স্পর্শে তিথির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে উঠল। সে ওভাবে চোখ বড় বড় করে অস্ফুট সে বিড়বিড় করল, তাহলে কি চাই? আয়ন এবার খানিকটা ঝুঁকে তিথির একদম কানের কাছে এলো। একদম তপ্ত নিঃশ্বাস তিথির গলার কাছে আশ্রয় পড়ল। এক মায়াবী ও ঘোর লাগা কণ্ঠে ফিস ফিস করে বলল, আমার তো অন্য কিছু চাই। আয়নের নেশালো কণ্ঠস্বর আর গাঢ় চাহনিতে তিথির সারা শরীর মুহূর্তে বরফ হয়ে উঠল। বুকের ভেতরটা হৃৎপিণ্ডটা যেন আজ অবাধ্য হয়ে লাফাচ্ছে। সে কোনোরকম ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে অস্ফুট বলল, হ্যাঁ বলো, কি চাই? আয়ন এবার তার হাতের আঙ্গুল দিয়ে তিথির মসৃণ গালে আলতো করে স্লাইড করতে লাগলো। তার স্পর্শে তিথির চোখের পাতা যেন ভারী হয়ে উঠল। আয়নের চোখের মনে স্থির রেখে শান্ত অথচ গম্ভীর স্বরে বলল, আগে বল, যা চাই দিবি তো? তিথি যেন এক মায়ার জগতে হারিয়ে গেছে। সে আয়নের চোখের অতলে গভীরে তাকিয়ে ঘোরের মাঝে মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ বলো কি চাই তোমার? তিথি কথা শেষ হতে না হতে আয়ন এক মুহূর্তের জন্য সময় নিল। আচমকে এক ঝটকায় তিথির কোমর জড়িয়ে দিলে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তিথি অপ্রস্তুত হয়ে দুই হাতে আয়নের শার্ট খামচে দিল। আয়ন এবার তার মুখটা তিথির কানের কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় তিথির চোখ বুজে উঠল। আয়ন অন্তত নেশালো মায়াবী গলে ফিসফিস করে বলল, আদর। আয়নের এমন সরাসরি উন্মত্ত আবেদনে তিথির জন্য শক্তিশালী কোনো বৈদ্যুতিক শক খেলো। তার সরাসরি যেন এক তীব্র শিহরণ বয়ে গেল। লজ্জায় তার ফর্সা মুখটা মুহূর্তে আগুনের মতো লাল হয়ে গেল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু আড়ষ্ট হয়ে কাঁপা কাঁপা হাতে আয়নের শার্টের বুকটা আরও জোরে খামচে ধরল। তার হৃৎস্পন্দন শব্দ যেন নিজেই কানে শুনতে পাচ্ছিল। আয়ন যখন দেখলো তিথি স্তব্ধ হয়ে আছে, তখন সে তিথির কোমরে রাখা হাতের বাঁধনটা 1 ইঞ্চি বাড়িয়ে ওকে নিজের তপ্ত শরীরের সাথে একদম লেপ্টে নিল। আয়ন এবার সরাসরি তিথির চোখে চোখ রেখে নিচু ও গাঢ় স্বরে বলে, কী হলো? একদম জমে গেছে? বল, আমার পাওনাটা দিবি তো? তিথির মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এমন লজ্জায় এমন পরিস্থিতির জন্য সে একদম তৈরি ছিল না। কোনো মতে মাথা নিচু করে লুকিয়ে অস্ফুট স্বরে বলল, আয়ন তুমি দিন দিন মাত্রাতিরিক্ত অসভ্য হয়ে যাচ্ছ। আয়ন এক মুহূর্তের জন্য থামল না। সে নিজের মুখটা তিথির গলার কাছে নামিয়ে এলো। তিথির মসৃণ কাঁধ আর গলার সন্ধিকোণে মিলে নেশালো আর ভাঙা গলা খুব বেশি অসভ্য হয়ে গেছে তাই না? আসলে তোকে দেখলে আমার মস্তিষ্কে সব নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তুই আমার এক আদিম নেশা, যার নেশায় আমি প্রতি মুহূর্তে পাগল হয়ে যাই। তোর এই শরীরের ঘ্রাণ, তোর এই লজ্জা আমাকে সব কিছু জ্বালিয়ে দেয়। এখন বল, দিবি কি না? আয়ন এই তীব্র নেশালো সান্নিধ্যে তিথি আর নিজেকে সামলাতে পারল না। তার সারা শরীর থরথর করে কাঁপছে, নিঃশ্বাস আটকে আসছে বারবার। সে কোনো মতে আয়নের শক্ত বুক থেকে মুখটা সরিয়ে নিয়ে কাঁপা কাঁপা গলা অস্ফুট স্বরে বলল, আয়ন আমি প্রেগনেন্ট। তিতির এই কথা শুনে আয়ন এক মুহূর্তের জন্য থামল। তার ঠোঁটের কোণে এক চিলতে প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। সে তিথির চোখে চোখ রেখে ওর কানের লতিতে ঠোঁট ছড়ল।
তারপর খুব আদুরে অথচ নেশালো ভঙ্গিতে তিথির কাঁধে একটা হালকা কামড় বসিয়ে দিল। সেই কামড়ের শিহরণে তিথি চোখ বুজে আয়ানকে আরো শক্ত করে জড়িল। আয়ান ওর কানের কাছে মুখ রেখে ফিসফিসে বলল, পাগল, আমি মোটেও তেমন গভীর আদর চাইনি যেটা আমার সন্তানের বিন্দুমাত্র ক্ষতি হবে। আমি এতটা গভীরে যাব না রে পাগলি। আমি তো শুধু তোর ওই মায়াবী শরীরে ছোট ছোট করে মিষ্টি আদর চাইছি, যে আদর শুধু তুই আর আমি থাকবো। আয়নের কথাগুলো যেন নেশার মতো তিতির কানে বাজলো। সে বুঝতে পারল আয়ন কতটা যত্ন ও ভালোবাসায় তাকে কাছে টানতে যাচ্ছে। আয়ন এবার তিথির কপালে থাকা চুলগুলো সরিয়ে দিল। খুব দীর্ঘ একটা একটা শব্দ তার মুখ থেকে বেরোল না। তার লজ্জায় রাঙা মুখ থেকে আনত চোখে চায়নি দিকে আয়নের ভেতর তৃষ্ণা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সে আর নিজেকে সংবরণ করল না। তিথির নীরবতা যেন আয়নের জন্য এক মৌন সম্বেদের লক্ষণ। আয়ন মুহূর্তের মধ্যে এক ঝটকায় তিথিকে পাজাগুলো করে তুলে নিল। আতঙ্কিত এই ঘটনায় তিথি হালকা একটা চিৎকার দিয়ে আয়নের গলা চেপে ধরল। আয়নের চোখের দিকে তাকিয়ে এক মায়াবী হাসলো, পা ফেলে এগিয়ে গেল বিছানার দিকে। বিছানায় তিথিকে খুব শক্তপণে শুয়ে দিয়ে আয়ন নিজেও ওরে একদম ঝুঁকে এলো। ঘরের ডিম লাইটে আবছা আলোয় আয়নের চোখের নেশাটা যেন একদম স্পষ্ট হয়ে গেল। তিথি দ্রুত বেগে নিঃশ্বাস নিতে নিতে চোখ দুটো শক্ত করে বুঝে ফেলল। আয়ন ওর কানের কাছে মুখ নিয়ে তপ্তস্বর বলল, তোর এই লজ্জা আমাকে পাগল করে দিচ্ছে। কথা দিচ্ছে আমার আগত সোনামণির একটু কষ্ট হতে দিব না। বলে আয়ন পরমে আবার সে তিথির গলার ভাঁজে মুখ ঢুকল। নীল কাচের চুড়িগুলো টুংটাং শব্দে নিস্তব্ধতা এক মোহনীয় গল্প লিখতে শুরু করলো। তুরা গাল ফুলিয়ে এক কোণে বসে আছে, রাগে অভিমানে তার মুখটা লাল হয়েছে। আজ তার জন্মদিন, অথচ রৌদ্র কোনো পাত্তাই নেই। সবাই উপহার দিল, কিন্তু নিজের স্বামী কিনা খালি হাতে ঘুরে বেড়াচ্ছে। রৌদ্র অনেক ক্লান্ত ছিল, তাই কোনো কথা না বলে সোজা ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকছিল। খানিক বাদে রৌদ্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে নজর গেল তুরার দিকে। তুরা তখন গাল ফুলিয়ে পাথরের মতো বসে আছে। রৌদ্র মুচকি এসে আলতো পায়ে তুরার সামনে এসে মেঝের উপর হাঁটু গেড়ে বসলো। সে তুরার দু হাতে নিজের শক্ত মুঠোয় ভরে নিল। রৌদ্র খুব নরম আর আদ্র করে বলে, কি হয়েছে তুরা, এভাবে গাল ফুলিয়ে বসে আছে কোনো? রৌদ্রের স্পর্শ পেয়ে তুরা যেন আর বেশি রেগে গেল। সে রৌদ্রের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে মুখটা ঝামটা দিয়ে অন্যদিকে ঘুরিয়ে নিল। সে এমন ভাব করলো যেন সে রৌদ্রকে চেনেই না। রৌদ্র এবার একটু অসহায় করে মুখ বাঁকলো। তুরা আমার দিকে তাকাও, কি হয়েছে বলো? তুমি কি এখনো আমার উপর রেগে আছো? তুরা তবুও কোনো কথা বলল না। সে স্থির হয়ে অন্যদিকে তাকিয়েছে। রৌদ্র এবার তুরার থুতনিটা আলতো করে ধরে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো। সে খুব মিষ্টি করে হাসলো এবং সত্যি বলল, আতা গাছে তোতা পাখি ডালিম্বা গাছের মই এত ডাকি তবু কোথাও কর না কেন বউ? রৌদ্রের অবস্থা ছড়াছড়ি তুরার রাগের মাত্রা যেন আকাশ ছড়িয়ে গেল। ও সে মনে মনে ভাবছে, এই লোকটা জন্মদিনে কোনো উপহার দেয় না, তার উপর এমন দরদ না দেখে মজা নিচ্ছে। সে গাল ফুলে বসেছে, যেটুকু বোঝার ক্ষমতা কি রৌদ্রে নেই? তোরা বসে থাকতে পারলো না। সে ঝটকে বিছানা ছেড়ে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে চেঁচে বলে, কে ভাই আপনি? রৌদ্রের মুখে ভাই ডাক শুনে রৌদ্রের চোখের মণি স্থির হয়ে গেল। সে দমে যাওয়ার পাত্র নয়। তোরার অগ্নিশর্মা চেহারা দেখে রৌদ্র এবার মোক্ষম এক দুষ্টি বুদ্ধি বের করলো। সে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো, একদম তোরার নাকের ডগায় নাক ঠেকিয়ে। তারপর খুব গম্ভীর হওয়ার ভান করে বাম হাতটা প্যান্টের পকেটে গুজে ডান হাতটা হ্যান্ডশেক করার ভঙ্গিতে এগিয়ে গেল, নাগালে চলে গেল। চলেন আপু, আগে পরিচয়টা হোক। আমি আব্রাহাম খান রৌদ্র, আমার বাচ্চার বাবা আপু। আর হ্যাঁ আপু, আপনার স্বামী আপুও বটে। এখন আপু, আপনার পরিচয়টা দিলে আমি খুব খুশি হতাম। না আপু, ভুল বুঝবেন না আপু, আমারও তো জানার ইচ্ছা আছে। আপু আপু আপনি কে আপু? আপনার নাম কি আপু? আপনার বাসা কোথায় আপু? আপনি রাগ করেছেন নাকি আপু? আপনার মুখটা এমন দেখাচ্ছে কেন আপু? আপনার শরীর খারাপ আপু? এখন ডাক্তার দেখবো আপু? আপু 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 কথা বলেন আপু, আপু শুনতে পাচ্ছেন? রৌদ্রের এমন অপরিণে আপু সম্বোধন এক নিঃশ্বাসে পাগলাম শুনে তুলার মাথায় রক্ত চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে রৌদ্রের দিকে নিরীহ তাকিয়েছে। রৌদ্র নিরীহ খুব একটা হাত বাড়িয়ে দিল। তুরা রাগ তখন চরমে, কিন্তু রৌদ্রের এই অদ্ভুত কাণ্ড দেখে হাসবে নাকি চেঁচাবে সেটা বুঝতে পারল না। তুরা অমনভাবে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র কয়েকবার চোখের পলক ফেলে অন্তত নিরীহ মুখ বলল, আপু শুনছেন আমার কথা? রৌদ্র এবার নিজেকে ঠিক রাখতে পারল না। রাগে ইথায়ের জ্ঞান হারিয়ে রৌদ্র চওড়া বুকে এলোপাতাড়ি কিল ঘুষে মারতে মারতে চিল্লে বলে, আপনি আসলে খারাপ। আপনি আমার জন্য
এ পর্যন্ত যা করেছেন সব নাটক ছিল। আসলে আপনি আমাকে ভালোই বাসেন না, শুধু নাটক দেখান। আর কি বললেন? আমি আপনার আপু? ঠিক বলেছেন, আজ থেকে আমি আপনার আপু। আর কখনো আমার ধারে কাছে আসবে না, একদম ছবেন না আমাকে। তুরা চিৎকার, পুরো ঘর কেঁপে উঠল। অভিমান আর কণ্ঠস্বর বুঝে উঠল। তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে টপ টপ করে পড়ছিল রৌদ্রের শার্টের উপর। রৌদ্র কিন্তু এক চুলও নড়ল না। সে পাথরের মতো দাঁড়িয়ে তুরার সবটুকু রাগ আর আঘাত নিজের বুকে সইতে লাগলো। তুরা মারতে মারতে যখন একদম ক্লান্ত হয়ে গেল, ঠিক তখনই রৌদ্র একধারে তুরা রাগে টকটকে রৌদ্রের চোখে সেই দুষ্টু আলি মিজে এলো, যেখানে এক তুরা ঠোঁটের একদম কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাপ রে বাপ, এত রাগ! তুরা রৌদ্রের শক্তিশালী বাহু ছাড়া পাওয়ার জন্য যান প্রাণ দিয়ে ধস্তাধস্তি শুরু করলো। রাগে তার সারা শরীর ইরি করছে। সে রৌদ্রের হাতের উপর নিজের নখ বসিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে তীক্ষ্ণ গলা বলে, ছাড়েন আমার, বলছি, একদম ছুবেন না, ভালো হবে না। তুরের এই অগ্নিসম রূপ আর ধমক শুনে রৌদ্রের মোটেও ভয় পেল না। উল্টে সে ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটিয়ে দিল। সে এক ঝটকে তুরাকে নিজের দিকে ঘুরিয়ে পরক্ষণে আবার উল্টো করলো। তুরার পিঠে এখনো রৌদ্রের বুকে ঠেকে আছে। রৌদ্র পেছন থেকে ওর কোমর নিজের দুই হাত দিয়ে শক্ত করে বেষ্টন করলো, যাতে নড়াচড়া করতে না পারে। রৌদ্র তুরার একদম কানের কাছে নিজের তপ্ত মুখটা নিয়ে গেল। তারপর উষ্ণ নিঃশ্বাস তুরার ঘাড়ে রাখতে তুরা শিউরে উঠল। রৌদ্র খুব নিচু আর নেশালো গলায় কানে ফিসফিস করে বলল, তাই কি করেছিলে শুনি? কি কর তোমার শাস্তি? তুরা অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে খুন করে ফেলবো একদম। আমার কথা ঠাট্টা মনে হয়? রৌদ্র এবার উচ্চস্বরে হেসে উঠল। হাসির চেপে তার বুকটা তুরার পিঠের সাথে কাঁপতে লাগলো। সে তুরাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে তুরার ঘাড়ে নিজের ঠোঁট নিজের বলল। এক অদ্ভুত মায়ের সুরে সে বিস্ময় করলো, তাই সত্যি মারতে পারবে আমায়? এতটা পাষাণ? বাবুর আম্মু হতে তো যে বাচ্চা পৃথিবীতে আসার আগে তাকে এতিম করে দিবে। রৌদ্রের আবেগে কোথায় তুরের ভেতরটা যেন একটু নরম হলো, কিন্তু তার অভিমান তো কমবার নয়। সে এবার অভিমান আর ধরা গেল বলে, আপনি কেমন মানুষ? আমি আপনাকে একটা গিফট দিলে না, খুব দামি হতে হবে না, একটা ছোট্ট জিনিস দিলে হবে। আসলে গিফটটা বড় কথা না, সব থেকে কাছের মানুষ যখন কিছু দেয় না তখনই খুব খারাপ লাগাটার কথা। আর আপনি আমার অভিমানটা বুঝতে পারছেন, এই বুঝে আপনার আমার প্রতি ভালোবাসা? তোরার কথাগুলো রৌদ্র হাসি খুশি মুখটা শান্ত হয়ে গেল। এবার সে পুরোপুরি নিশ্চিত হলো বউটার অভিমান ঠিক কোন জায়গায়। সে আলতো করে তুলে গেলে একটা পাপ্পি দিয়ে আদর করে বলল, ও আচ্ছা, আমার বাবুর আম্মু এই বুঝে আমার উপর রাগ করছে, মনে মনে আমাকে ভিলেন বানিয়ে ফেলেছে, তাই না? তোরা কোনো উত্তর দিল না, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছে। রৌদ্র এবার তুরার নিজের বাঁধন থেকে ছেড়ে এসে একদম সিরিয়াস মুডে। তুরা কিছু বুঝে ওঠার রৌদ্রের আলমারির উপর থেকে তাক থেকে একটা ফাইল বের করলো। সে আনমনে কলম আর ফাইলটা তুরার সামনে ধরলো। ফাইলটা খুলে চোখে সামনে ধরে নির্দিষ্ট জায়গা দেখে বলে, সাইন করো। তুরা অবাক হয়ে, সে বুঝতে পারছে না হুট করে মাঝরাতে কিসের সাইন করছে। তার বুকের ভিতরটা দূর করছে। তোরাকে সাইন করতে না দেখে রৌদ্রের চোয়াল শক্ত হলো। সে ফাইলের উপর আঙ্গুলে চাপ দিয়ে আবার গম্ভীর বলল, কী হলো, শুনতে পাওনি? আই সেড সাইন দ্য পেপার রাইট নাও। রৌদ্রের আকস্মিক রুক্ষ আচরণে তুলে একদম ভ্যাবাচ্যাকা হয়ে গেল। সে মানুষটা একটু আগে বাবুর আম্মু বলে আদরে ভাসিয়ে দিল, সে হুট করে হুকুম গেছে। তুরা কিছু বুঝে ঢোকার আগে কাঁপা কাঁপা গলা বলে, কিসের কাগজ সাইন করতে? রৌদ্র এবার তুরার চোখের দিকে তাকিয়ে অন্তত হিমশীতল করে বলল, বাবার যা সম্পত্তি আছে তা তুমি আমাকে দিয়ে দিচ্ছ। সে হস্তান্তর একটা কাগজ সাইন করে তাকে। তুরার শরীর অপমানে রিরি করে উঠল। রৌদ্র তাকে এভাবে সস্তায় পরীক্ষা করছে। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে তুরা মুহূর্তের মধ্যে রৌদ্রের হাত থেকে কলমটা নিয়ে খসখস করে সাইন করে দিল। সাইন করার সাথে সাথে রৌদ্র ঠোঁটে এক পৈশাচিক নয়, বরং এক তৃপ্তির এক মায়াবী হাসি ফুটল। সে কোনো কথা না বলে ফাইলটা পরম যত্নে আলমারিতে রয়ে লিখল। তুরা সেখানে এক সেকেন্ডও দাঁড়াতে পারল না। কান্নার বেগ সামলাতে না পারে ব্যালকনি গিয়ে সোজা অন্ধকারের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর তুরার কাঁধে খুব নরম আর মিহি একটা স্পর্শ অনুভব করলো। কেউ যেন আলতো করে সুশ্রী দিতে। তুরা ভাবলো রৌদ্র হয়তো মান ভাঙাতে ছলকলা। সে অভিমানের মুখটা আরও ঘুরিয়ে চিপে বলে, ভালো লাগছিল আমার, একা থাকতে দিন। কিন্তু সেই সুশ্রী বন্ধ হলো না, বরং স্পর্শটা কেমন এক অদ্ভুত তুলতুলে ভিজে ভিজে। তুরা এবার খটকা লাগলো যে মানুষের আঙুলতে এত নরম হতে পারে না। সেই ঘাড় বাঁকিয়ে সামান্য কাঁধের দিকে তাকাতে চোখ পড়লো ছানা পড়া। তার কাঁধে এক অপূর্ব সুন্দরী দুধে আলতায় গায়ে মেশানো এক বিদেশি পার্সিয়ান বিড়াল। বিড়ালটা গায়ের পশম এতটাই সাদা যে মিহি, যে মনে হচ্ছে যে
দলা সাদা মেঘ যেন কাঁধে বসিয়ে দিচ্ছে। বিড়ালটা চোখের মণি দুটো নীল, যা চাঁদের আলোর মতো হীরের মতো চকচক করছে। ছোট ছোট গোলাপি নাক আর তুলতুলে গাল দুটো কিউট দেখতে, যে আদর করতে ইচ্ছে করে। তোরা মন্ত্রমুগ্ধের মতো বিড়ালটাকে নিজের দুই হাতে তুলে নিল। বিড়ালটার গলায় একটি লাল মখমলে বেল্ট বাঁধা, যাতে করে গোল সোনার লুপির মেডেল ঝুলছে। গলায় ছোট ছোট দুটো ব্যান্ড লাগানো। বিড়ালটা মিউমিউ করে তুরার বুকের সাথে লেপ্টে যেতে তুরা যেন রাগ যেন কৌপুরের মতো উবে গেল। বিড়ালটা নীল চোখে সেই মায়াবী চাহনি আর রাজকীয় অভাব দেখে তুরা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। মুহূর্তে তুরা খুশিতে যেন আত্মহারা হয়ে গেল। রৌদ্রের উপরে থাকা পাহাড় সম অভিমান এক সমুদ্রে নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সে বিড়ালটাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে তার নরম তুলতুলে পশমে মুখ ঘষতে লাগলো। বিড়ালটা যেন খুব চেনা আভাস পেল। সে তুরার ওম পেয়ে পরম শান্তিতে তুরার বুকে মাথা নুয়ে চোখ বুজে ফেলল। তুরার এই বাঁধ ভাঙা খুশির মাঝে পিছন থেকে পরিচিত গভীর মাদকতায় পুরুষালী ভেসেছিল। কি মহারানী পছন্দ হয়েছে? রৌদ্রের কণ্ঠ শুনে তুলো চট করে পেছনে তাকিয়ে রইল। রৌদ্র দরজে হেলান দিয়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়েছে, তার ঠোঁটের কোণে সেই চিরচেনা বিজয় হাসি। রৌদ্র এবার চোখের জলের মতো পরিষ্কার বুঝতে পারলো রৌদ্র এই ছোট্ট জাদুকরী প্রাণীটাকে এনে চুপিসারে ওর কাঁধে বসিয়ে দিচ্ছে। তুলো বিড়ালটাকে দুধের সাথে গলার ভাঁজে নাক ডুবে আদুরি ভঙ্গিতে খুব, আমি ভাবতে পারিনি আপনি আমাকে এত সুন্দর একটা গিফট দেবেন। আর বিড়ালটা যে এত কিউট, আমি সত্যি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। রৌদ্র ধীর পায়ে তুরার একদম কাছে এসে দাঁড়ালো। বিড়ালটা সেই মোহনীয় নীল চোখের দিকে তাকে সগর্বরা ভাষা হারিয়ে কথা। সুইজারল্যান্ডের পুরো ক্যাট হাউসের মধ্যে এই বিড়ালটা ছিল সব থেকে সেরা রাজকীয় আদরে। এর স্বভাব খুব শান্ত, কামড়ে দেওয়া বা নখ খামচি দেওয়ার মতো অভদ্রতা জানি না, শুধু পচা স্বভাব আছে মানুষের শরীর চেটে দেওয়া। তোরা বিড়ালটার মাথায় আলতো হাত বুলোতে খিলখিল করে হেসে উঠল। বিড়ালটা তখন হাতের তালুতে মিহি নাক ঘষছে। তোরা মুগ্ধ নয়নে বিড়ালটার দিকে তাকিয়েছে। আসার পর থেকে আমার ঘাত চেটে দিচ্ছিল। ওরে আল্লাহ, কি যে কিউট, একদম পুতুলের মতো দেখতে, দেখলে আদর করতে ইচ্ছে করে। রৌদ্র এবার তুরাকে কাছে এসে ওর কোমর জড়িয়ে ধরল। তুরার কানের কাছে মুখ নিয়ে তপ্ত ফিসফিস করে বলল, শুধু ওকে আদর করবে? যে কষ্ট করে এতগুলো দেশ পার করে ওকে নিয়ে এলো, তাকে আদর করবে না? রৌদ্রের কথায় তুলে খিলখিল করে হেসে উঠল। বিড়ালটা তুলতুলে শরীর ঘষতে ঘষতে সে দুষ্টুমি করলো, আপনি ওর মতো কিউট যে আপনাকে আদর করবে? দেখুন তো কতটা কিউট, আপনি তো খিটখিটে। রৌদ্র এবার পুরো পুঁটি মাছের মতো হাঁড়িপানা করে অভিমান করে বলল, ও আচ্ছা, তার মানে আমি পচা হয়ে গেলাম? তোরা বিড়ালটার মাথায় আঙ্গুল বিলি কাটতে কাটতে রৌদ্রকে জ্বালানোর জন্য মুখ টিপে বলল, একটুও না, আপনি বরং বিড়ালটার সিকিউরিটি গার্ড হতে পারেন। রৌদ্র এবার রসিকতা করলো না, তার চোখের চাহনি মুহূর্তে বদলে গেল। সে অন্তত গভীর ও তৃষ্ণা ভরা তোরা চোখের মনির দিকে তাকিয়ে খুব শান্ত অথচ ধারালো স্বরে বলল, তোরা আমার দিকে তাকাও। রৌদ্রের গলায় হুট করে এমন কর্তৃত্ব আর গভীরতা শুনে তোরার ভিতর কেঁপে উঠল। সে হাতের বিড়ালটা যেন নিস্তব্ধতা অনুভব করে স্থির হয়ে গেল। তোরা কোনো মতে নিজের কম্পিত পলক তুলে ধীরে ধীরে রৌদ্রের আগুনের মতো জলজলে চোখের দিকে তাকালো। রৌদ্রের এই দৃষ্টি তোরার চোখের দিকে তাকিয়ে সৌম্যহীন কণ্ঠে বলে, আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? রৌদ্রের কণ্ঠে সেই অদ্ভুত আকুতি আর গাম্ভীর্য দেখে তুরার বুকের ভিতরটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। সে বুঝতে পারছে না রৌদ্রকে ঠিক চাইছে। রৌদ্র চোখে তখন অন্যরকম রেশা, যা তুরাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। তুরাকে নিরুত্তর থাকতে থেকে রৌদ্র আবার খুব নরম এবং গম্ভীর করে বলল, কী হলো বলে, দেবে? তুরা এবার ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা বলে কোনো মতো বলল, হ্যাঁ বলেন। রৌদ্র এবার তুরার একদম ধারে কাছে এসে দাঁড়ালো। তার দু চোখে এক বুক আশা নিয়ে বলে, আমি যাকে চাই তুমি আমাকে তুমি করে ডাকো। এই ছোট্ট আবদারটা তোমার কাছে, এটা রাখবে? কথাটা শোনার মতো তুরার লজ্জা আর আড়ষ্টারে মাথা নিচু করে বলে, কী বলবে ভেবে না পেয়ে বিড়ালটা তখন হঠাৎ করে তার লোমশ লেজ দিয়ে তুরার কাঁধে আলতো করে আছাড় মারছে। বিড়ালটার লেজের উপর সুরসুরি তুরা বারবার কেঁপে উঠছে। তুরা রৌদ্রকে আবারও ওভাবে নিশ্চুপ থাকতে দেখে এক দীর্ঘশ্বাস পেল। সে বেলিংয়ের রেলকনি ধরে শূন্য আকাশের দিকে তাকে খুব উদাস বলে বলল, আমি তোকে জোর করবো না, তুমি যদি না পারো তবে ডাকার দরকার নেই। রৌদ্রের কণ্ঠে এই অদ্ভুত বিষণ্ণতা। তুরা ধীরে ধীরে চোখ তুলে রৌদ্রের দিকে তাকালো। দেখলো রৌদ্র আকাশের দিকে তাকিয়েছে, চোয়াল শক্ত। এই প্রথম তুরা রৌদ্রের চোখে ওর ওর
তুরার মনের ভিতর সব জড়তা এক পলকে কেটে গেল। সেই বিড়ালটাকে এক হাতে সামলে নিয়ে তারপর ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটিয়ে খুব নিচু স্বরে বলল, রৌদ্র শুনছো? শুনছো? তুরা তাকে তুমি ডাক দিল। রৌদ্র যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে ঝট করে মাথা ঘুরিয়ে তুরার সামনে গিয়ে দাঁড়ালো। রৌদ্রের চোখে মুখে ত্বক একা সমান আনন্দ। সে খুশিতে একদম আত্মহারা। তার মতো শক্ত হৃদয়ের মানুষটা মুহূর্তে আবেগে টলমল করছে। সে কাঁপা কাঁপা গলা অবিশ্বাস সুরে আবার জিজ্ঞেস করলো, কি বললে তোরা? তোরা প্লিজ আরেকবার বলো, আর একবার ওই নামে ডাকো। তোরা এবার দুষ্টুমি মাসি হাসির মুখে মুখ টিপে বলল, কেন কানে বুঝি কম শোন? একবার বলছি ব্যাস। রৌদ্র এবার দূরত্ব বজায় রাখতে পারল না। সে এক পা করে তুলার তুলতুলে বিড়ালটা থাকা অবস্থায় তুরাকে জড়িয়ে ধরল। বিড়ালটা সেখানে মিউ মিউ করে উঠল, কিন্তু রৌদ্র সেদিকে খেয়াল নেই। সে তুরার কানে মুখ গুজে আবেগ ঘন করে বলল, না রে পাগলি, এত খুশি হয়েছি যে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মনে কোনো সুন্দর স্বপ্ন দিচ্ছে, তুমি আমাকে তুমি বলে ডাকবো। এটা শোনার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি তুমি জানো না। রৌদ্রের গলার স্বর এক অদ্ভুত প্রশান্তি। তুরা অনুভব করলো রৌদ্র বুকের পুকুনি দ্রুত চলছে। রৌদ্রের এই পাগলামি আর ভালোবাসা থেকে তুরা নিজেকে খুব সুখ সুখ লাগছে। মানুষটা কতটা পূর্ণতা দিয়েছে। তুরা বলল, শুধু আবেশে চোখ বুজে দাঁড়িয়ে রইল। রৌদ্রের এই নিবিড় আলিঙ্গনে পৃথিবীর সব সুখ যেন এই ব্যালকনিতে এসে জমা হয়েছে। এই কিন্তু তাদের এই মুহূর্তটার মধ্যে চাপা পড়ল বিড়ালটা। বিড়ালটা অক্সিজেনের অভাবে বোধহয় জোরে মিউমিউ করে উঠল। বিড়ালটার আর্তনাদ শুনে রৌদ্রের হুঁশ ফিরল। সে সাথে সাথে তুরাকে ছেড়ে দিয়ে একটু অপস্থাতে দুপা পিছিয়ে গেল। বিড়ালটা যেন হাঁপ ছেড়ে বাঁচল। তুরার কোলের উপর থেকে দাঁড়িয়ে ঝাঁকলো। তুরা আর রৌদ্র দুজনে একে অপরকে তাকিয়ে দিল। তুরার গাল দুটো লজ্জা আর হাসিতে রাঙা হয়ে উঠল। রৌদ্রের মুখে লেগে আছে এক চিলতে অপরাধবোধ মেশানো মিষ্টি হাসি। মুহূর্তে দুজনের মাঝখানে গাম্ভীর্যটা ধুয়ে মুছে গেল। তারা একে অপরের কান্না দেখে খিলখিল করে হেসে উঠল। ব্যালকনির নিস্তব্ধতায় তাদের এই প্রাণ খোলা হাসি শব্দটা যেন মধুর সুর তৈরি করলো। নির্লজ্জ ভালোবাসা পর্ব 14 পুরো গল্পটা প্লেলিস্টে।